আচ্ছা, কেউ কেউ বলছে সাউন্ড ঠিক আছে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এমপিবিয়ানের ইংরেজির 12তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটাতে আমরা ক্লজেস ইন ডিটেইল আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, সো আমরা আজকে কথা বলবো ক্লজ নিয়ে। গত ক্লাসে আমরা ফ্রেজের A to Z নিয়ে কথা বলছিলাম। তো যারা ফেসবুকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো প্লিজ, দেখেন তো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। কয়েকদিন ফেসবুকের কমেন্ট ইস্যু, এটা আসলে অনেক অনেক জায়গাতে এই ঝামেলাটা হইতেছে আর কি। হ্যাঁ, শুধু আমাদের এখানে না, অনেক জায়গাতে এই সমস্যাটা হচ্ছে। ফেসবুকে কমেন্ট ইস্যু নিয়ে একটু ইস্যুস হচ্ছে আর কি। হ্যাঁ, তো যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো প্লিজ, যারা ফেসবুকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। যারা ফেসবুকে আছেন একটু কমেন্ট করেন। সঞ্জীব চৌধুরী বলছেন ক্লিয়ার স্যার। আচ্ছা পলিত, থ্যাংক ইউ। তো যেহেতু ক্লিয়ার আছে তাহলে আমরা আসেন আমাদের আলোচনা চলে যাবে। পিন কমেন্টটা লাগবে না, হয় ডিলিট দিয়ে দিলে হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে আসেন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। যেহেতু রেকর্ড অন করেন, আরে বাবারে আমরা রেকর্ড আপনাদেরকে দেই তো, আমাদের রেকর্ড অন করেন। প্রতিদিন একটা কথা বলে যে ভাই রেকর্ড হচ্ছে না, রেকর্ড অন করেন। রেকর্ড দেওয়া হয়তো আপনাদেরকে, সমস্যা নয়, আমরা আমাদের অফিস থেকে আপনাদেরকে রেকর্ড দেওয়া হবে, রেকর্ডের সিস্টেম আছে আমাদের। সো রেকর্ড নিয়ে প্যারেশানি নিয়েন না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা ক্লজ নিয়ে কথা বলবো। তো গত ক্লাসে আমরা ফ্রেজ নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো দেখেন আমি সাধারণত যেই টপিকটা নিয়ে আলোচনা শুরু করি, তো আমি আলোচনা শুরু করার পূর্বেই সাধারণত ওইটার বেসিক কিছু কথা বলে নেই আর কি। হ্যাঁ, তো দেখেন এটাকে অনেকে ক্লোজ বলে, এটা কিন্তু ক্লোজ না বাবা, এটা ক্লোজও না ওপেনও না। ঠিক আছে, উচ্চারণ হচ্ছে ক্লজ। এটাকে যখন কেউ প্রশ্ন করা হয় যে বলেন তো ক্লজের বাংলা কি, বাংলাদেশি বইগুলো সাধারণত এটাকে বাক্যাংশ বলে। এটাকে বাক্যাংশ বলা যাবে না। ক্লজের বাংলা হলো উপবাক্য, অথবা ক্লজের বাংলা হলো খণ্ড বাক্য। খেয়াল করেন কিন্তু এটা বাক্য, তবে হয় উপবাক্য নয়তো খণ্ড বাক্য। সমস্যাটা হচ্ছে অনেকে বলে কি ক্লজ মানে নাকি বাক্যাংশ। যারা বাক্যাংশ বলেন তারা অর্থগতভাবে ভুল বলেন। কেন? কারণ বাক্যাংশ মানে হলো বাক্যের অংশ। খেয়াল করেন, বাক্যাংশ মানে হলো বাক্যের অংশ। এখন ক্লজ মানে আসলে বাক্যাংশ নয়। এটাকে যারা বাক্যাংশ বলে তারা ভুল বলে। যেমন আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। যেমন ধরেন আমি বললাম বার্ডস ফ্লাই, পাখি ওড়ে, এটা কিন্তু একটা বাক্য। এখন এই বাক্যে দেখেন বার্ডস এবং ফ্লাই দুটোই বাক্যাংশ। এখন শুধু বার্ডসকে কি আপনি ক্লজ বলতে পারবেন? বলা যাবে না। খেয়াল করেন, শুধু ফ্লাইকে কি আপনি ক্লজ বলতে পারবেন? বলা যাবে না। সো এই বাক্যাংশ বা বাক্যের অংশ, এটা আসলে আমরা ক্লজকে বলবো না। ক্লজ মানে মূলত হচ্ছে উপবাক্য বা খণ্ড বাক্য। এদের মধ্যে আবার পার্থক্য আছে, স্বাধীন উপবাক্য, অধীন উপবাক্য। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আমরা সেই জায়গাগুলোতে ধাপে ধাপে যাচ্ছি আর কি। তো আসেন আমরা ক্লজে যাওয়ার আগে কিছু বেসিক তথ্য জানার প্রয়োজন। তথ্যটা জেনে দেন আমরা ক্লজের বিষয় নিয়ে ডিটেল আলোচনায় যাব। তাহলে আসেন আমরা ক্লজ শেখার আগে প্রথমে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দেখে নেই। এটা সামনে টিএম লিখে রাখবেন। টিএম মানে ঠাড়া মুখস্থ, টানা মুখস্থ, টোটাল মেমোরাইজেশন। তো আমরা এখানে লিখে রেখেছি, দেখেন সাবঅর্ডিনেট কনজাংশন। এদেরকে কেউ কেউ বলে লিঙ্কিং ওয়ার্ডস, কেউ কেউ আরেকটু আদর ভালোবাসা দিয়ে নাম ডাকে লিঙ্কার্স। তা আপনি এরা যে নামেই ডাকেন, গোলাপরে যে নামেই ডাকি আমরা, সুগন্ধ ছড়ায়। আপনার রোমিও অ্যান্ড জুলিয়েটের এই কথা শুনে আসছেন, তাই না? তো খেয়াল করেন, এটাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলেন, লিঙ্কিং ওয়ার্ডস বলেন, আর লিঙ্কার বলেন। যেই লাও সেই কদু। ঠিক আছে, তো এখানে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু লিঙ্কিং ওয়ার্ড দিয়ে রাখছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ, সিন্স আর বিকজ। এই আবার সত্যি সত্যি বিকজ ভাইবেন না, হ্যাঁ, বিকজ। এই যে আমরা দেখতে পাচ্ছি দেখেন, অ্যাজ, সিন্স, বিকজ। অ্যাজ মানেও যেহেতু, সিন্স মানেও যেহেতু, বিকজ মানেও যেহেতু। সিমিলারলি অ্যাজ, সিন্স, বিকজ এই তিনটার বাংলায় হলো কারণ। এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন যেহেতু বলবেন, কখন কারণ বলবেন? যদি বাক্যের প্রথমে থাকে, ঠিক আছে, বাক্যের প্রথমে থাকলে এটা কেমনে লিখি, ছোট্ট হয়ে যায়। আচ্ছা তারপরও লিখে দিই। বাক্যের শুরুতে যদি থাকে তাহলে আপনি বলবেন যেহেতু, আর যদি বাক্যের মাঝখানে থাকে এই শব্দগুলো তাহলে হবে কারণ। ঠিক আছে ডিয়ার? তাহলে অ্যাজ, সিন্স, বিকজ, যেহেতু বা কারণ। এবার আসেন অলদৌ অথবা দৌ। দৌ অলদৌ, এই যে দৌ অলদৌ মানে হলো যদিও। এটার আরেকটা সমার্থক লিঙ্কিং ওয়ার্ড হলো গিয়ে, এটা অনেকে উচ্চারণ করে অল বেইট, অনেকে অল বিট। এটার উচ্চারণ হচ্ছে অল বি ইট। অল প্লাস বি প্লাস ইট, অল বি ইট।
সো আপনি অলদো বলেন, দো বলেন, আর অল বি ইট বলেন, বাংলা হলো যদিও। আরো অনেক লিঙ্কার আছে, আমি সব লিখি নাই। এরপরে আসতেছে ইফ। ইফের বাংলা প্র্যাকটিক্যালি হচ্ছে লে। আমরা ইফের বাংলা যদি বলি, তবে তবে যদি না বলে প্র্যাকটিক্যালি আপনি লে বলতে পারেন। যদি তুমি আসো আমি যাব, না বলে আমরা কি বলতে পারি? তুমি আসলে আমি যাব, তার মানে লে হইতে পারে, তাই না? অথবা যদিও বলতে পারেন। ইফ নেগেটিভ ফর্ম হচ্ছে আনলেস, ঠিল নেগেটিভ ফর্ম হচ্ছে আনঠিল। তো ঠিল আর আনঠিলের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে সাটেল ডিফারেন্স আর কি। ঠিল লিখতে গেলে দুটো এল লিখতে হয়, আনটিল লিখতে গেলে সিঙ্গেল এল। হ্যাঁ, এরপর আসতেছে সো দ্যাট। সো দ্যাট মানে যাতে। এই যাতে মানে ধরে যাতা দিচ্ছে, কানে ঘাড়ে নাকে মুখে, এরম না। যাতে মানে এই উদ্দেশ্যে যে। হ্যাঁ, লেস্ট, অনেকে লেস্ট শব্দের বাংলা অর্থ বলে পাশে ভয় হয়। বাংলাদেশে বহুল প্রচলিত একটা বই আছে, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, তাই না? তো ওই তারা লিস্ট মানে বলতেছে পাশে ভয় হয়। বাবা, পাশে ভয় হয় শব্দটাতে, পাশে ভয় হয় শব্দটাতে কোনো নেগেটিভিটি নাই। লিস্ট শব্দটা ভাই, ওই যে মোরসালিন ভাই বলতেছেন ক্লিয়ার আসতেছে না কেন? ফাহমিদা মিম বলতেছেন সাউন্ড কম, শরীফা আক্তার বলতেছেন সাউন্ড কম। সাউন্ড কি কম? আচ্ছা, আমি একটু চেক করি আমার মোবাইল দিয়ে। সাউন্ড তো কম হওয়ার কথা না। সাউন্ড কি? যারা যুক্ত আছেন একটু কমেন্ট করুন তো প্লিজ। আরে বাবা, ভয়ঙ্কর সাউন্ড। এই সাউন্ড শুনলে ঘুমন্ত বাচ্চারা উঠে যাবে। কয়েকজন বলতেছে ঠিক আছে, কয়েকজন বলতেছে ঠিক না। এ তো মহাবিপদ বাবা, আপনারা তো আমাদেরকে ভয় দেখা থেকে ডরাই দিলেন। সাজাদ ভাই, এই খাটাসগুলা কমেন্ট অফ করে দিছে আবার। মানে ফেসবুক কর্তৃপক্ষরে বলছি, আমার স্টুডেন্টে বলি না। স্টুডেন্ট আমার বললেন না স্যার আমাকে খাটাস বললেন। এটা বলা যায় আপনাদের? আপনারা তো আমাদের আব্বা আম্মা। আব্বা আম্মা না, সরি, ছেলেরা ভাই মেয়েরা মা। আব্বা আম্মা বললে আবার বিপদ, তখন জোড়া মিলাই দিতে হয়, ঝামেলা। ওইদিকে যাচ্ছি না আমরা। এরপরে আসতেছে অ্যাজ ইফ অ্যাজ দো। আবার এটা আসিফ বললেন না, হ্যাঁ, অ্যাজ ইফ। অ্যাজ ইফ অ্যাজ দো বাংলা হচ্ছে এমন যেন। আমরা অনেক সময় বলি না, ছেলে এমন ভাব নেয় যেন শাহরুখ খান, মেয়ে এমন ভাব নিচ্ছে যেন কে কে, মানে কারিনা কাপুর আর কি। হ্যাঁ, এরকম। তাহলে অ্যাজ দো, অ্যাজ ইফ। এরপরে দেখেন দ্যাট এবং ডব্লিউএস ওয়ার্ড যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে থাকে, দ্যাট এবং ডব্লিউএস ওয়ার্ড গুলো যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে থাকে, তখন সেগুলোকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ধরে নেই, এবং এদেরকে দিয়ে আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি। মাথায় রাখবেন, এদেরকে দিয়ে আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে মাথায় রাখি আমরা সাবঅর্ডিনেট কনজাংশন অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, সো দ্যাট, ইফ, টিল, আনটিল, এছাড়াও দ্যাট এবং ডব্লিউএস ওয়ার্ড গুলো। এরপরে আছে কোঅর্ডিনেট কনজাংশন। কেউ কেউ এগুলোকে আরেকটু টেনে বড় করে আর কি, বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে বললেন। কোঅর্ডিনেট কনজাংশন, এটাকে মনে রাখার টেকনিক্স হচ্ছে, টেকনিকটা হলো FANBOYES, মানে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ দিয়ে কি বোঝানো হয়? এফ তে বোঝানো হয় ফর, এন তে নর, বি তে বাট, ও অর, ওয়াই এট, ই দিয়ে এলস এবং এস দিয়ে সো। এই এলস দিয়ে 40 BCS এ প্রশ্ন আসছে, 40 BCS এ প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল রাখি বাবা, এই যে ফ্যান বয়েজ, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। সাধারণত সাধারণত দুইটা সিম্পল সেন্টেন্স, দুইটা সিম্পল সেন্টেন্স এর মাঝখানে যখন ফ্যান বয়েজ চলে আসে, সাধারণত দুইটা সিম্পল সেন্টেন্সের মাঝখানে আপনি যখন ফ্যান বয়েজ পাবেন, তখন আপনি বুঝবেন যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে গেলে এদেরকে কাজে লাগবে। হ্যাঁ, শর্ত হচ্ছে সামনে একটা সিম্পল সেন্টেন্স, পেছনে একটা সিম্পল সেন্টেন্স। এটাকে এইভাবে বলা যায়, সামনে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পেছনে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তখন এটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু চলে আসি। এইবার আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ যা দেখছেন এগুলো ছিল বেসিক আলোচনা আর কি। এবার আমরা ক্লজে চলে যাচ্ছি। তো শুরুতেই যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই, আচ্ছা, এ দিয়ে কি? এ দিয়ে অ্যান্ড, অ্যান্ড লিখি নাই। ও ও ও ও, দেখছেন নাকি? এটা সব আমার বোর্ড দোষ, বুঝছেন? আজকে মনে হয় মনোযোগ বোর্ড দিকে আসছিল, নাইলে অ্যান্ড লিখতে কেন ভুলে যাব। নেন, ঠিক আছে।
ফ্যান বয়েজের এ দিয়ে অ্যান্ড বোঝায়, অ্যান্ড। এই তো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে খেয়াল করি বাবা, আপনাকে যদি বলা হয় যে দাদা ক্লজ কি, হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? ক্লজ চেনো না? আসমান থেকে আসছো, তাই না? তা আমরা বলবো ক্লজ মানে হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ডস। তাহলে ক্লজ হতে গেলে একগুচ্ছ ওয়ার্ড হইতে হবে। তবে মডার্ন ইংলিশে একটা শব্দকেও ক্লজ বলা যায়। যেমন আপনি আমাকে বলতেছেন গো, যাও, এটা একটা ক্লজ, কারণ এখানে কিন্তু ইউ উজ্জ আছে। ঠিক আছে, এই যে ইউ উজ্জ আছে, উজ্জ তো বোঝেন। আমি ছোটবেলায় উজ্জরে উফ বলতাম। হ্যাঁ, আমার এই উফ কথা কিন্তু আমাদের স্কুল কলেজের স্যারেরা সহ্য করতো না, মানে সহ্য করতো না আর কি। তাহলে একটু খেয়াল করেন বাবা, ক্লজ মানেই হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। তাহলে ক্লজের বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ক্লজ হতে গেলে বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে একগুচ্ছ ওয়ার্ড হইতে হবে, সাবজেক্ট থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা সেটাকে ক্লজ বলবো। তাহলে আমি একটা কাজ করি, দুটো এক্সাম্পল দিব, আপনাদের কাছে কি মনে হয় ক্লজ অর নট। ঠিক আছে, এ অ্যান্ড বি। ধরেন আমি লিখলাম ইফ ইউ ফাউন্ড মি, আরেকটা লিখলাম শি উইল কাম হিয়ার। আপনাদের কাছে কি মনে হয় এই দুটো অংশকে ক্লজ বলা যায় কিনা? ইয়েস অর নট? আমরা ফ্রেজে পড়ে আসছিলাম, মানে একগুচ্ছ ওয়ার্ড থাকবে, ক্লজেও পড়তেছে একগুচ্ছ ওয়ার্ড হবে। পার্থক্যটা কি? ফ্রেজে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে না, বা দুটোর একটাও একসাথে থাকবে না, তাই তো? আচ্ছা, সবাই বলতেছেন ইয়েস। আচ্ছা, এই পর্যন্ত কেউ নো বলেন নাই। সুদীপ্ত চৌধুরী, এটা কি করলেন দাদা? এই শিমু আর সুদীপ্ত, এরা আপন মায়ের পেটের খালাতো ভাই বোন, আমি শিওর। নাহলে সবাই ঠিকঠাক লিখলো। উনি বলতেছেন নিচেরটা না গো আম্মা জান। এখানে একটু খেয়াল করেন, এইটাও একটা ক্লজ। মজার ব্যাপার, খেয়াল করেন, এইটাও একটা ক্লজ। ক্লজ হতে গেলে বৈশিষ্ট্য কি? একগুচ্ছ ওয়ার্ড থাকতে হয়। একগুচ্ছ মানে কমপক্ষে দুইটা। এই যে দেখেন, এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, এইখানেও একগুচ্ছ ওয়ার্ড আছে। আর কি থাকতে হয়? একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট আছে। আর কি থাকতে হয়? একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। তাহলে সাবজেক্টও আছে, এই যে দেখেন সাবজেক্ট আছে, এই যে দেখেন টেন্স চেনা যায়, পাস্ট টেন্স চেনা যাচ্ছে, এমন একটা ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে। তাহলে আপনি বলবেন ডেফিনেটলি, আনডাউটেডলি, উইদাউট এনি হেজিটেশন, এটা একটা ক্লজ। আবার দেখেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন সাবজেক্ট আছে, উইল কাম দেখে বুঝতে পারতেছেন ফিউচার টেন্স, তার মানে এইটাও একটা ফাইনাইট ভার্ব, তার মানে এইটাও একটা ক্লজ। এখন বলতে পারেন যে ভাই, প্রথম ক্লজ দিয়ে তো মনের ভাব প্রকাশ পায় না, কিন্তু দ্বিতীয়টা দিয়ে যেহেতু পাই, তাই আমরা দ্বিতীয়টারে ক্লজ বলছি না। আসলে ঘটনা হচ্ছে কি, ক্লজ দিয়ে অর্থ প্রকাশ পায় কি পায় না সেটা আমরা বলি নাই, আমরা জাস্ট জিজ্ঞেস করছি ক্লজ অর নট। তা আপনি আনডাউটেডলি বলবেন দিস টু পিসেস আর ডেফিনেটলি ক্লজেস। দুইটাই ক্লজ। কেন ক্লজ? কারণ একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। এবার দেখেন, আমি যদি শুধু প্রথম ক্লজটা বলতাম যে যদি তুমি আমাকে ফোন করতে, বাকিটা বললাম না, শুধু বললাম যদি তুমি আমাকে ফোন করতে, এতটুকু দিয়ে কি মনের ভাব প্রকাশ পায়? পায় না। একটা আকাঙ্ক্ষা থাকে যে ভাই, যদি তুমি আমারে ফোন করতে, তাহলে আমি কি করতাম? আমি তোমার সাথে কথা বলতাম, ফোন কাইটা দিতাম, নাকি বাসায় গিয়ে কানের নিচে কইসে দুটো দিতাম? কিচ্ছু বললাম না, খালি বললাম যদি তুমি আমারে ফোন করতে। তার মানে এটা একটা ক্লজ, বাট এই ক্লজ দিয়ে মনের ভাব প্রকাশ পাচ্ছে না। তাহলে যেই ক্লজ দিয়ে মনের ভাব প্রকাশ পায় না, খাস বাংলায় তাকে বলা হয় অধীন ক্লজ, আর ইংরেজিতে বললে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে দেখেন, আমি যদি শুধু এতটুকুই বলি শি উইল কাম হিয়ার, সে এখানে আসবে, সে এখানে আসবে, এই ক্লজটা বললে দেখেন মনের ভাব পুরোপুরি প্রকাশ পায়। তার মানে যেই ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে, খাস বাংলায় তারা যদি নামকরণ করতে যান তাহলে ডাকবেন স্বাধীন ক্লজ। ইংরেজিতে বললে বলবেন ইনডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে আশা করি দুটোই ক্লজ, এটা নিয়ে বোঝার জন্য আমাদের আর রকেট সায়েন্স জানতে হবে না। ঠিক আছে ডিয়ার? এবার আসেন, দেখেন এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে কেউ কেউ বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর ইন্ডিপেন্ডেন্টটাকে অনেকে বলে প্রিন্সিপাল ক্লজ। ওই যে নাম কিন্তু সেম। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা এতটুকু পারবো। এইবার আসেন, ক্লজ প্রধানত তিন প্রকার। কি কি? এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ, কেউ কেউ এটারে ডাকে প্রিন্সিপাল ক্লজ, কেউ কেউ বলে মেইন ক্লজ। যে নামে ডাকেন জিনিস কিন্তু একটাই, বাট আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো কারণ নাম বললেই এর কাজ হয়ে যাইতেছে আমাদের। হ্যাঁ, এবার আসেন 2 নাম্বার যেটা, এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, বাংলায় বলবো অধীন ক্লজ। আর বুঝতেই পারতেছেন কেউ কেউ এটাকে সাবঅর্ডিনেট নামে ডাকে। তাহলে
প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট নাম দুটো একটু টাফ, এই নামে না ডাইকা আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট নামে ডাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আপনাকে যদি বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, আপনি কি বলবেন? যেই ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে সেটা ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কোনটা? যে পারে না। আর 3 নাম্বার আসতেছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটে আমরা একটু পরে যাইতেছি। তাহলে আসেন, এই যে আমরা ইন্ডিপেন্ডেন্টের সংজ্ঞা লিখে রাখছি, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়াই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে সেটাই স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা মেইন ক্লজ। যেমন আপনি যদি বলেন হি ওয়াজ স্টিঞ্জি, সে ছিল কিপটা, এতটুকু বললে মনের ভাব প্রকাশ পায়, কোনো সমস্যা থাকে না। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে এইবার আমরা চলে আসছি ডিপেন্ডেন্ট ক্লজের সামনে। হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ? এটাও খুব সহজ জিনিস। আল্লাহ, আচ্ছা আমাদের যে শব্দটা একটু সাদা থেকে কালা হয়ে গেছে, পুরো ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই দিলাম। হ্যাঁ, এইবার আসেন, তাহলে আমরা কি বলতে পারি বাবা? ইজিলি বলতে পারেন আপনি, যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, হ্যাঁ, সেটাই ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল দেই। ধরেন আমি লিখলাম, আচ্ছা আপনাদেরকে একটু মনে করায় দেই, হ্যাঁ আপনাদেরকে একটু মনে করায় দেই। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে অ্যাজ, সিন্স, বিকজ, বাংলা হলো যেহেতু বা কারণ। দৌ, অলদৌ, অলবিইট, বাংলা হলো যদিও। ঠিক আছে, এগুলো হচ্ছে সব সাবঅর্ডিনেট কনজাংশন। আই হোপ মনে আছে ইনশাল্লাহ। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি লিখলাম সিন্স হি woke up late, যেহেতু সে দেরি করে ঘুম থেকে উঠলো, হি missed the class, সে ক্লাসটা মিস করলো। তাইলে বাবা এই জায়গাটাতে একটু খেয়াল করেন তো, আমরা এই এতটুকু অংশকে ক্লজ বলতে পারি কি না, জাস্ট ইয়েস অর নো। আর এই যে সাদা আন্ডারলাইন করা দেখতেছেন, এই অংশটাকেও আমরা একটা ক্লজ বলতে পারি কিনা, জাস্ট ইয়েস অর নো। সো মেনি পিপল হ্যাজ রিটেন ইয়েস, এই তো, থ্যাংক ইউ। হ্যাঁ, দুটোই ক্লজ। কেন ক্লজ? কারণ এখানে 1 2 3 4 5 একগুচ্ছ ওয়ার্ড আছে। সো এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আবার দেখেন এইখানেও 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে, এটাও একটা ক্লজ। এখন দেখেন তো, শুধু আমি যদি এই ক্লজটা, এই যে এই ক্লজটাকে আমি যদি শুধু এতটুকু বলতাম, যেহেতু সে ঘুম থেকে দেরি করে উঠলো, অথবা যেহেতু সে দেরি করে ঘুম থেকে উঠেছিল, ধরেন এটা নাই, ঠিক আছে, এটা নাই, শুধু এতটুকু বললে মনের ভাব কি প্রকাশ পায়? পায় না। একটা আকাঙ্ক্ষা থাকে যে যেহেতু সে ঘুম থেকে দেরি করে উঠেছিল, তো সেহেতু কি হয়েছে, এই যে একটা আকাঙ্ক্ষা থাকতেছে। তার মানে যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারতেছে না, আমরা ড্যাম শিওর সেটা হচ্ছে বাংলায় বললে আমরা বলবো অধীন ক্লজ। বাংলায় আমরা বললে এটারে বলে দেবো অধীন ক্লজ। আর যদি ইংরেজিতে বলি তাহলে আমরা এটাকেই বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আমি যদি এরে বাদ দিয়ে দিই যে ভাই তুমি নাই, তোমার সব শেষ, তোমার তাড়ায় দিলাম, শুধু এতটুকু রাখলাম, হি মিস দ্য ক্লাস, সে ক্লাসটা মিস করলো, দেখেন তো এই ক্লজ দিয়ে মনের ভাব প্রকাশে কোনো সমস্যা থাকে না, মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায়। তাহলে যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া পরিপূর্ণরূপে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকেই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ বলে। ঠিক আছে, তাহলে আমি যদি বাংলায় বলি এইটারে বলবো স্বাধীন ক্লজ, আর ইংরেজিতে বললে এইটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি বুঝতে পারছেন। এবার আপনাদের জন্য আরো কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন আপনারা। অ্যাজ হি ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল, এতটুকু বলে মনোভাব প্রকাশ পায় না, বা যেহেতু সে অসুস্থ, দেখেন মনোভাব প্রকাশ পায় না, অধীন। হি ইজ নট প্রেজেন্ট হিয়ার, স্বাধীন। একইভাবে ইফ হি ডিড এ টাস্ক, যদি সে কাজটা করতো, এতটুকু বললে মনোভাব প্রকাশ পায় না। আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম, এটা দিয়ে আবার মনোভাব প্রকাশ পাচ্ছে, স্বাধীন। তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, যে ক্লজের পূর্বে লিঙ্কিং ওয়ার্ড থাকে সেই ক্লজটাই ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজ হয়। এখন আপনাকে কেউ যদি বলে ভাই অধীন ক্লজ চিনবো কেমনে, আমি তো অর্থই বুঝি না, অর্থ সব ক্ষেত্রে বোঝার দরকার নাই, আপনি দেখবেন লিঙ্কার আছে কিনা, যেই ক্লজের সামনে লিঙ্কার থাকবে সেটা অধীন, লিঙ্কার তুলে দিবেন স্বাধীন। অনেকটা গরুর গলার রশির মতো, প্রত্যেকটা ক্লজ ধরে নেন গরু, এর গলায় যদি রশি বা লিঙ্কার লাগায় দেন, দেখবেন যেই গরুর গলায় রশি থাকে সেটা অধীনস্থ থাকে, অধীন থাকে।
খুলে দিবেন, তিরিং বিরিং করে লাভ দিবে। তো ক্লজগুলো এরকম আর কি। হ্যাঁ, ক্লজগুলো এরকম আর কি, যার সামনে লিঙ্কার থাকবে সেটা অধীন, লিঙ্কারটাকে সরাই ফেললে স্বাধীন। আবার লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডটি সরিয়ে ফেললে এই ডিপেন্ডেন্ট বা অধীন ক্লজটা ইনডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ হয়ে যায়। আমরা একটু এক্সাম্পল লিখি, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি 1 নাম্বার এক্সাম্পল লিখলাম এরকম, যে when she got the news, বাংলা কি বাবা? যখন সে সংবাদটা পেল। যখন সে সংবাদটা পেল, এতটুকু বললে মনে হয় প্রকাশ পায়, একটা আকাঙ্ক্ষা থাকে। যখন সংবাদ পাইছে তখন কি হয়েছে? উনি কি উষ্টা খায় পড়ে গেছে, নাকি ফোন করে আমার সংবাদটা জানাই দিছে? কিচ্ছু বললাম না, শুধু বললাম যখন সে সংবাদটা জানলো। এটা আকাঙ্ক্ষা থাকতেছে, দেখেন। তার মানে লিঙ্কার। এখন বলতে পারেন ভাই ওয়েন কেমনে লিঙ্কার? কেরে বাবা ভুলে গেছেন? এই যে প্রথম প্রেম ভোলা যায় না বলছিলাম না আমরা, বরিশাল যাক সমস্যা নাই, ভোলা যাবে না। ডব্লিউএস ওয়ার্ডগুলো কোনগুলা? এই যে দ্যাট, দ্যাট এবং ডব্লিউএস ওয়ার্ড, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হাউ, মাউ, খাও। এই হাউ মাউ খাও বলেন না, হাউ আর কি। হ্যাঁ, সো ওই যে দেখেন, যখন আমাদের এই শব্দগুলো চলে আসতেছে, তখন আর আমাদের পেরেশানি নিতে হইতেছে না। এই যে দেখেন when she got the news, এটা অধীন, বাংলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, আবার ডরায়েন না, অধীন ক্লজ। ইংরেজিতে বললে ডিপেন্ডেন্ট ক্লজ, মনে চাইলে সাবঅর্ডিনেট ক্লজ বলেন, সমস্যা নাই। এইটারই আমি যদি বলি এটা কেন অধীন হয়েছিল বাবা, কারণ ওয়েন আছে। এবার আমরা ওয়েন তুলে দেব। আমরা যদি শুধু এতটুকু বলি she got the news, সে সংবাদটা পেলো, সংবাদটা শুনলো, সংবাদটা জানলো। এইবার দেখেন স্বাধীন হয়ে গেছে। তার মানে অধীন বানায় কিটা? এই যে লিঙ্কিং ওয়ার্ডগুলো। লিঙ্কিং ওয়ার্ড থাকলে অধীন, তুলে দিলে স্বাধীন। এই যে খাস বাংলায় যদি বলেন তাহলে এটা হলো স্বাধীন ক্লজ, ইংরেজিতে যদি বলেন এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। আমি সহজ নামকরণটা এই জন্যই করতেছি যে ইন্ডিপেন্ডেন্ট বললেই বোঝা যায় এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। সো আমরা এই পর্যন্ত যা যা দেখছি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বোচ্চ 10%। হ্যাঁ, 10% বললে আবার অন্যদিকে যাওয়া যাবে না, ঠিক আছে? এইবার আসেন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। খুব সহজ জিনিস। যখন দেখবেন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফ্যান বয়েস দ্বারা যুক্ত হয়ে গেছে, বুঝবেন ওটারই বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখেন আমি যদি দুটো স্বাধীন ক্লজ লিখি, যেমন ধরেন আমি লিখলাম she got the news, দেখেন তো এতটুকু বললে মনের ভাব প্রকাশ পায় নাকি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করা যায়? মানে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করা যায় নাকি যায় না? যায়। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ বা সিম্পল সেন্টেন্স। আবার আমি যদি বলি she found me, দেখেন তো বাবা এইটা বললেও মনের ভাব প্রকাশ পায় নাকি পায় না? পায়। তাহলে এই যে দুটো ক্লজ আলাদা ছিল, এদেরকে আমরা এখন কোঅর্ডিনেট করব একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। তাহলে এই যে ফ্যান বয়েজের যেটা প্রয়োজন, তাহলে আমি দেখতেছি সে নিউজটা জানছে এবং আমাকে ফোন করছে, তাহলে আমরা এখানে অ্যান্ড বসায় দেই। এই যে ফ্যান বয়েজ দ্বারা যখন দুইটা স্বাধীন ক্লজ যুক্ত হয়, অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমরা কি দুইটা অধীন ক্লজ যুক্ত করতে পারি? জি পারবেন, দুইটা অধীন ক্লজ যুক্ত করতে পারবেন, কিন্তু তখন একটা প্যারেশানি আছে। প্যারেশানি কি জানেন? তখন সেই দুইটা অধীন ক্লজের জন্য আরো দুইটা স্বাধীন ক্লজ লাগবে। তার মানে বুঝতে পারছেন, টোটাল এক লগে 4টা ক্লজ হবে, যেটা আপনি পাবেন না। সো এত প্যারা না নিয়ে আমরা বলবো যে দুটো স্বাধীন ক্লজ বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুটো সিম্পল সেন্টেন্স যখন ফ্যান বয়েস দ্বারা যুক্ত হয়, তখন এই ক্লজগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, পুরোটাকে একসাথে কম্পাউন্ড সেন্টেন্স। এতক্ষণ আমরা যা দেখছি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ছিল সর্বোচ্চ 10%। 90% সম্ভাবনা যেই জায়গাটা থেকে, সেটা হচ্ছে এইখান থেকে। দেখেন এখন আমরা দেখতেছি এই যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যেটার নাম কি বাবা? ওই যে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি? নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? আমরা ফ্রেজ দেখেছিলাম, ফ্রেজ ছিল হচ্ছে 5 আর 2 7 রকমের, প্রোনাউন বাদ দিয়ে। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ আর ইন্টারজেকশনাল বা ইন্টারজেকশন ফ্রেজ। 7 প্রকারের ছিল। ক্লজ তার অর্ধেকেরও কম, মানে 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো মজার ব্যাপার হচ্ছে যারা নাউন ফ্রেজ চেনেন তারা নাউন ক্লজও চেনেন। হ্যাঁ, আসেন তাহলে আমরা চলে আসি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মাথায় রেখেন, কিন্তু
আপনি নাউন ক্লজ বলেন, অ্যাডজেক্টিভ ক্লজ বলেন আর অ্যাডভার্ব ক্লজ বলেন, এই তিনটা ক্লজেই কিন্তু অধীন ক্লজ। মাথা রাখেন কিন্তু, আপনি নাউন ক্লজ বলেন, অ্যাডজেক্টিভ ক্লজ বলেন আর অ্যাডভার্ব ক্লজ বলেন, এই তিনটাই কিন্তু অধীন ক্লজ। যেমন আপনি যদি বলেন, আপনি একটা বাক্য বললেন, ধরেন যে আই লাভ বাংলাদেশ। এখন কেউ যদি বলে এই বলো তো এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, আপনি বলবেন একটাও না, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জীবনেও নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ হয় না। তাইলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে তাদেরকে ডিপেন্ডেন্ট ক্লজ হইতে হবে। আর ডিপেন্ডেন্ট ক্লজ মানেই কি, সামনে একটা লিঙ্কার থাকবে, এটার সামনে কোনো লিঙ্কার নাই, ও একবারে নিরীহ কচি ঠান্ডা একটা ক্লজ। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু সামনের দিকে যাই। আমরা এখন শুরুতেই যারা নিয়ে কথা বলবো এর নাম হচ্ছে নাউন ক্লজ। যখন প্রশ্ন করবে নাউন ক্লজ কাকে বলে, আপনি একদম নিরীহ টাইপের একটা সংজ্ঞা বলে দিবেন। যেই ক্লজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। আমার দৃঢ় বিশ্বাস, এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বলেন তো নাউনের কাজ কি বা নাউনের কাজ কয়টা, আমার মনে হয় না কারো আর আটকে থাকবে। হ্যাঁ, আপনারা সবাই বলতে পারবেন। ঠিক আছে, এই যে অলরেডি ইরশাদ জাহান, তামান্না জুই, মুফতি, শরীফা, মৃন্ময়, দেখছেন আমি আর নাম পড়তে পারবো না, এত বেশি কমেন্ট করা শুরু করছেন, থ্যাংক ইউ। তার মানে দেখেন আমরা কিন্তু জেনে আসছি, কি জেনে আসছি, যে নাউনের কাজ হচ্ছে 9টা। ওই 9টা জায়গায় একটা ওয়ার্ড বসলে তাকে নাউন বলছি, ওই 9টা জায়গায় ফ্রেজ বসলে তাকে নাউন ফ্রেজ বলছি, ওই 9টা জায়গায় যদি কোনো ক্লজ বসে আপনি তাকে কি বলবেন, নাউন ক্লজ। তবে আমরা আমরা 9টা জায়গায় নাউন ফ্রেজ পেয়েছিলাম, বাট আপনি মাত্র 5টা জায়গায় নাউন ক্লজ পাবেন। জায়গাগুলো কি একটু আমরা দেখে নেই। হ্যাঁ, তাহলে আমরা আগে একটু দেখলাম নাউন ক্লজ কাকে বলে, যেই ক্লজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে। নাউনের কাজ কি আমরা এর আগে জেনে আসছি, সাবজেক্ট হওয়া, অবজেক্ট হওয়া, কমপ্লিমেন্ট হওয়া, প্রেপোজিশনের পরে বসা, যাচ্ছি না আর, এগুলো আমরা পারি যেহেতু। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, মারাত্মক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 স্টার দিলে কম হয়ে যায়, সো আমি এটারে সুপার স্টার দিচ্ছি, মানে 5 স্টার দিচ্ছি আর কি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 37-38তম বিসিএস পর্যন্ত স্যারেরা এইটা দিয়েই আমাদেরকে ক্লজ শিখায় আসছে, এবং 37-38 পর্যন্ত টুকটাক হয়ে গেছে, কিন্তু 37তম বিসিএস এ যখন ক্লজ থেকে কোশ্চেন আসছে, এরপরে স্টুডেন্টদের মাথা ঘোরানো শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো খেয়াল করেন বাবা, আমি এটা ব্যাখ্যা করব। সাধারণত আমি কিন্তু সাধারণত শব্দটা লিখছি, সাধারণত নাউন ক্লজ গুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। ইট দিয়ে রিপ্লেস করা যায় মানে কি বাবা, আপনি নাউন ক্লজটাকে সরাই দিয়ে ওখানে একটা ইট লিখতে পারবেন, তবে সব ক্ষেত্রে নয়। এইটাই হলো ঘটনা। আমাদেরকে অনেকেই পড়ায় যারা ইট দিয়ে রিপ্লেস করা যায় সেই নাকি নাউন ক্লজ। ভাই, আপনাকে আমি 100 নাউন ক্লজ লিখে দেবো, আপনি একটারও ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না। হ্যাঁ, ইট দিয়ে রিপ্লেস মানেই যদি শতভাগ বৈশিষ্ট্য ধরে নেন তাহলে বিপদ। তাহলে আমরা কি বললাম, সাধারণত নাউন ক্লজগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তবে সব ক্ষেত্রে নয়। কারণ অনেক নাউন ক্লজ আছে যাদেরকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না। আবার কিছু কিছু অ্যাডভার্ব ক্লজ আছে যেগুলোকে আপনার আপাত দৃষ্টিতে মনে হবে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে খেয়াল করেন, অনেক নাউন ক্লজ আছে যারা আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না, আবার অনেক অ্যাডভার্ব ক্লজ আছে যারা ইট দিয়ে রিপ্লেস করা যায়। তার মানে এক্ষেত্রে আপনাকে যদি সতর্কভাবে উত্তর দাগানো না হয় তাহলে আপনার এই প্রশ্নোত্তর নিয়ে বিতর্ক হবে। ঠিক আছে, তাহলে আসেন এই সতর্ক থেকে বিতর্ক যাতে না হয়, যুক্তিতর্ক কুতর্ক সব আমরা এখন আলোচনা করব। আসেন তাহলে আমরা প্রথমে একটু দেখে নেই কোন কোন জায়গায় নাউন বসে। তাহলে আমরা একটু দেখতেছি নাউনের কোন কোন জায়গায় ব্যথা, তাই না? ক্লজের কোন কোন জায়গায় ব্যথা, 5টা জায়গায় ব্যথা পাইবেন আর কি। মানে কোন কোন জায়গায় নাউন বসে, 5টা জায়গায় নাউন ক্লজ বসে। নাম্বার 1, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে। নাম্বার 2, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। এগুলো আমি শতবার বলে ফেলছি মনে হয় এই পর্যন্ত, শতবার না বললে অনেকবার বলছি আর কি। যেমন এই যে সুমাইয়া ফাউন্ড আব্দুল্লাহ, এই বাক্যে যিনি সুমাইয়া তিনি আব্দুল্লাহ না, আলাদা আলাদা হলে আগেরটা সাবজেক্ট পরেরটা অবজেক্ট হয়। দেখেন সুমাইয়াও নাউন, আব্দুল্লাহও নাউন, তার মানে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন, ভার্বের পর অবজেক্ট হিসেবে নাউন বসে। এই দুটো জায়গায় যখন কোনো ক্লজ পাবেন সেটা নাউন ক্লজ হবে। 3 নাম্বার, ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। যখন আপনি বলবেন উই আর স্টুডেন্টস, এই বাক্যে আমরা আর স্টুডেন্টস এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই ব্যক্তিরে বোঝানো হয়েছে। সো আগের অংশ সাবজেক্ট, পরের অংশ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো ক্লজ পান তার অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই, একদম সরাসরি সেটা নাউন ক্লজ হবে। 4 নাম্বার, আমরা পড়ছি প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, যেমন আই নো নাথিং অ্যাবাউট রাজীব, যে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে। 5 নাম্বার, নাউন বা নাউন ফ্রেজের অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে।
এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই অ্যাপোজিশন কি, তাইলে বিপদ। আমরা অ্যাপোজিশন বলছি, আমরা বলে আসছি অ্যাপোজিশন হচ্ছে নাউনের দ্বিতীয় পরিচয়। অ্যাপোজিশন হচ্ছে নাউনের দ্বিতীয় পরিচয় যা ক্লজ না হলে কমা দিয়ে সেপারেট করা হয়। ঠিক আছে, তো ধরে নেন ওই যে আমি আবারও সেই আমাদের ক্যাপ্টেনটা দিয়ে বললাম, আওয়ার ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন। মনে পড়তেছে তো বাবা, অনেকবার উদাহরণ দিছি এটা, এই উদাহরণ পৌঁছা যাওয়ার কথা। ঠিক আছে, তা আমি যখন বললাম আমাদের ক্যাপ্টেন একজন ভালো ব্যাটার, উনি মারাত্মক দুর্দান্ত ব্যাটিং করে, হ্যাঁ উনি একদম চরম ফিনিশার, এত ভালো ফিনিশার যে দেশে ফিনিশ করে দেয় মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, আমাদের ক্যাপ্টেন একজন গুড ব্যাটার। এবার আপনি জিজ্ঞেস করেন আপনাদের ক্যাপ্টেন কে, বললাম কেন, এই যে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় শান্ত ভাই, এই যে শান্ত, শান্ত আর আওয়ার ক্যাপ্টেন মাঝখানে ইকুয়াল দেওয়া যায়, এইটাকেই বলা হয় অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন হিসেবে এখানে কি বসছে, নাউন বসছে। এই পাঁচটা জায়গায় যদি কোনো ক্লজ রে পান তাহলে আপনি বুঝবেন সেটা নাউন ক্লজ। ওকে, আচ্ছা আরাফাত ভাই ধন্যবাদ। তাহলে আসেন, এতক্ষণ আমরা দেখছি পজিশনস অফ নাউন, এখন আমরা দেখব পজিশনস অফ নাউন ক্লজ। তাহলে এখন আমরা দেখব নাউন ক্লজ গুলোর অবস্থান। তাহলে নাম্বার 1, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে যদি কোনো ক্লজ থাকে সেটা নাউন ক্লজ। তো একটু খেয়াল করেন তো, আমি জাস্ট যদি এতটুকু বলি, হোয়াট শি সেড টু মি, সে আমাকে যা বলল, জাস্ট এতটুকু বললাম, দেখেন সে আমাকে যা বলল, সে আমাকে যা বললো, আমি এরপর আর কিছু বললাম না, সে আমাকে যা বললো বা বলেছিল, এতটুকু অংশকে ক্লজ বলা যায় কিনা, যায়। 1 2 3 4 5 একগুচ্ছ ওয়ার্ড আছে। এই যে শি নামে আমাদের একটা সাবজেক্ট আছে, যে ভার্বটাকে টেন্স চেনা যায় সেটা একটা ফাইনাইট ভার্ব আছে, সো এটা একটা ক্লজ। এই ক্লজটা কোন জায়গায় বসছে, ভার্বের পূর্বে বসছে। ভার্বের পূর্বে কারা বসে, সাবজেক্টেরা বসে। সাবজেক্ট হওয়া কার কাজ, নাউনের কাজ। নাউনের কাজ পুরো ক্লজ করছে, তাই এটা নাউন ক্লজ। আরো মজার ব্যাপার দেখেন তো বাবা, আমরা পুরো ক্লজটাকে মুছে দিয়ে, খেয়াল করেন তো, আমরা এই পুরো ক্লজটাকে মুছে দিয়ে, আমরা পুরো ক্লজটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে জাস্ট এই জায়গাটাতে একটা ইট লিখতে পারি কিনা দেখেন তো। আমরা পুরোটাকে মুছে দিয়ে জাস্ট এখানে একটা ইট লিখতে পারি কিনা, আমরা ইট লিখতে পারি। ইট ইজ নট কারেক্ট, এটা ঠিক না। দেখেন ইট ইজ নট কারেক্ট, এটা ঠিক না। এখন আপনি বলতে পারেন সুমন ভাই কোনটা ঠিক না, এই যে উত্তর আসতেছে, হোয়াট শি সেড টু মি, সে আমার যেটা বলছে সেইটা ঠিক না। খেয়াল করেন তাহলে পুরো অংশটাকে ইট দিয়েও রিপ্লেস করা যায়, তার মানে এইটা একটা নাউন ক্লজ। ওকে, এবার আসেন, আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাইতেছি ইজ হলো আমাদের একটা নিরীহ ভার্ব, তাই না। এইবার এই ভার্বের সামনে আপনি কারে পাইছেন, এই ভার্বের সামনে আপনি পেলেন হোয়াট আই হ্যাভ, আমার যা আছে। কি আছে সেটা বললাম না, শুধু বললাম আমার যা আছে, হোয়াট আই হ্যাভ। এটারে কি ক্লজ বলা যায়, ডেফিনেটলি যায়, কারণ 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, এই যে একটা সাবজেক্ট আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে দেখেন এটারে ক্লজ বলা যায়, এইটা একটা ক্লজ। এই ক্লজ কোথায় বসছে, ভার্বের সামনে। ভার্বের সামনে কি বসে, সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়া কার কাজ, নাউনের কাজ। নাউনের কাজ কে করছে, ক্লজ করছে। তাহলে এটা কি ক্লজ, নাউন ক্লজ। ডান। এবার পুরো অংশটাকে তুলে দিয়ে আমরা ইট লিখতে পারি কিনা, যায়। তাহলে আপনি বলতে পারেন ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ, এটা যথেষ্ট। কোনটা যথেষ্ট, হোয়াট আই হ্যাভ, আমার যা আছে সেটা যথেষ্ট। ঠিক আছে বাবা, এই দেখেন, তাহলে আপনি সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বুঝে ফেলছেন, আশা করি সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বুঝে ফেলছেন। এইবার আসেন তো আমরা একটু অবজেক্ট হিসেবে নাউন ক্লজ দেখে নেই। এখন যারা অবজেক্ট চেনেন না তাদের জন্য আমরা একটু হালকা করে বলে দিই। আমরা জানি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট পাওয়া গেছে মানেই কিন্তু সেইটা নাউন ক্লজ হয়ে যাবে। ঠিক আছে, অবজেক্ট হলেই সেটা কি হবে, নাউন ক্লজ হবে। তাইলে ভাইয়েরা আমার, আসেন আমরা একটু দেখে নেই। এইখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই সাবজেক্ট, নো ভার্ব। আমি জানি, ধরে নেন আমি আপনারে বললাম, হ্যাঁ ধরে নেন আমি এই যে কারে বলবো, আহসান মামুন ভাইরে বললাম যে ভাই আমি জানি। এখন মামুন ভাই আমার জিজ্ঞেস করলো ভাই কি জানেন, বললাম গতকাল আপনি কই গেছেন তা জানি। এই খেয়াল করেন তাহলে, গতকাল আপনি কি করছেন তা জানি, গতকাল আপনি সুমিরে কি বলছেন জানি, রূপারে কি বলছেন জানি, এইভাবে দেখেন তো বাবা। তাহলে আই নো, আমি জানি,
হোয়াট হি সেড ইয়েস্টারডে, গতকাল সে কি বলছে। এই যে দেখেন গতকাল সে কি বলছে বা গতকাল সে যা বলছে সেইটাই আমি জানি। এখন আমি মানে কি গতকাল সে যা বলছে? নো, আমি একজন ব্যক্তি, আর গতকাল সে যা বলছে সেটা একটা কথা, দুটো এক হইতে পারে না। ভার্বের আগেরটা পরেরটা আলাদা হলে পরের অংশটা কি হয় বাবা? অবজেক্ট হয়। অবজেক্ট হওয়াটা কার কাজ? নাউনের কাজ। নাউনের কাজ কে করছে? ক্লজ করছে। তাহলে এর নাম নাউন ক্লজ। এবার দেখেন তো পুরোটাকে তুলে দিয়ে ইট লেখা যায় কিনা? যায়। আই নো ইট হয়ে গেছে, দেখছেন? একইভাবে দেখেন হি টোল্ড, সে বলল। প্রশ্ন করেন কাকে বলল? উত্তর নাই। প্রশ্ন করেন যে ভাই সে যে বলল তা কি বলল? এই যে উত্তরটা হচ্ছে হোয়ার হি লিভস নাও, সে এখন কোন জায়গায় বাস করে সেইটা বলল। দেখেন হোয়ার হি লিভস নাও, এই এতটুকু অংশও কিন্তু একটা ক্লজ। এটা হলো অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্ট কেন বলবো না? কারণ হি হলো ব্যক্তি, আর হোয়ার হি লিভস নাও সে এখন যেখানে বাস করে। যেখানে বাস করে মানে একটা স্থান বোঝাইতেছে, ব্যক্তি আর স্থান তো একটা আলাদা। সো এটা অবজেক্ট। অবজেক্ট। এবার দেখেন এটা ক্লজ কিনা। 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। সো এটা একটা ক্লজ। এই ক্লজটা যেহেতু অবজেক্ট পজিশনে বসছে তাই নাউন ক্লজ। দেখেন তো এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা? হি টোল্ড ইট, সেটা বললো, দেখেন যাচ্ছে। তার মানে নাউন ক্লজ। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, সাবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসছে। এইবার আসেন আমরা দেখব ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ক্লজ বসে। ঠিক আছে? আচ্ছা, একদম নিরীহ একটা উদাহরণ দেই। ধরে নেন আমি একটা নিরীহ উদাহরণ দিচ্ছি। আচ্ছা, সি নাম্বার উদাহরণ দিলাম যে আপনি ধরে নেন একজনটা বলতেছেন ইউ আর হুম আই লাভ। এই বাক্যের বাংলা কি? তুমি হচ্ছে সে যারা আমি ভালোবাসি। তো খেয়াল করেন তো বাবা, আপনি যখন কাউরে বলতেছেন তুমি সে যাকে আমি ভালোবাসি, এই বাক্যে তুমি কে? ওই যে দেখেন যারে আমি ভালোবাসি। আমি ভালোবাসি কে? ওই যে তুমি। তার মানে দেখেন তো ভার্বের আগেরটা পরেরটা এক কিনা? এক হয়ে গেছে। এই তো, ধন্যবাদ, ধরে ফেলছেন, মাশাল্লাহ। তাহলে পরের অংশটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হইলে নাউন ক্লজ ছাড়া অন্য কিছু বলা যাবে না। এইবার আসেন, যে বা যারা আমাদেরকে এতদিন শিখাইলো ইট দিয়ে রিপ্লেস করলেই নাউন ক্লজ, তাদের জন্য এখন আপনার আমার দোয়া করা লাগবে, কারণ তারা দাদা ভুলে আছে। দেখেন তো, আপনি জীবনে বলবেন ইউ আর ইট, জীবনে বলা যায়? আপনি বলবেন আই এম ইট, ইউ আর ইট, শি ইজ ইট, উই আর ইট, জীবনেও হয় না। তার মানে যারা বলতেছে নাউন ক্লজ মানে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাগুলো লিগে আমাদের একটু হলেও দোয়া করতে হবে। বুঝতে পারতেছেন তো? আমি খুব অবাক হয়ে যাই, বুঝছেন? হাজার হাজার বই এই কাজ করছে, ইট দিয়ে রিপ্লেস হলেই নাকি নাউন ক্লজ। ভাই রে, আমি নাউন ক্লজ লিখে দিছি, আপনি এটা ইট দিয়ে রিপ্লেস করেন, হবে না, হয় না, সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে নাউন ক্লজ হওয়া সত্ত্বেও ইট দিয়ে রিপ্লেস করা যায় নাই। আচ্ছা, এবার আসেন তো বাবা সোনারা, টুকটুকিরা, যারা পড়াশোনা করবেন না তারা টিকটিকিরা, এবার আসেন তো বাবা, আমরা যদি বলি উই আর, আমরা হলাম হুম ইউ আর লুকিং ফর, তুমি যাদেরকে খুঁজতেছো তারা। ধরেন এক লোক তিনজনের খুঁজতেছে, আজকে এই তিনজনের পাইলেই খবর আছে, রফিকুল ভাই, ফারি আহমেদ, ভাবনা আর আমি। ধরেন আমগো তিনজনের খুঁজতেছে। কে খুঁজতেছে? কার নাম নেবে এখানে? নিরীহ মানুষ কে আছে? ধরেন জান্নাতুল ফেরদৌস ঋতু খুঁজতেছে। হ্যাঁ হ্যাঁ, ঋতু আমাদেরকে খুঁজতেছে, যে এই তিনজনটা আজকে পাইলে খবর আছে, এদেরকে ধরে নিয়ে জোর করে, হ্যাঁ, ওই যে মাহফুজ ভাইয়ের গান শোনাবো আর 3 প্লেট করে কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। তো আমাদেরকে পাইছে সে, পেয়ে জিজ্ঞেস করছে বেটা তোরা কারা? আমরা তখন বললাম আম্মা জান উই আর হুম ইউ আর লুকিং ফর, যে আপনি জাগরে খুঁজতেছেন, আমরা হচ্ছে তারাই। এই বাক্যে খেয়াল করেন তো, আমরা কারা? ওই যে হুম ইউ আর লুকিং ফর, আপনি যাদেরকে খুঁজতেছেন তারা কারা? ওই যে আমরা। আগেরটা পরেরটা এক, তাহলে এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হয়েছে মানেই কোনো কথা হবে না, খেলা হবে। কি খেলা? ওই যে নাউন ক্লজ। এবার আসেন তো, কারো বাবার ক্ষমতা আছে এটার ইট দিয়ে রিপ্লেস করবে? পারবে না, কোনো চান্দু এটা করতে পারবো না। তাহলে দেখেন উই আর ইট জীবনেও হয় না। তাহলে আশা করি বুঝা ফেলাইছেন যে নাউন ক্লজ কমপ্লিমেন্ট যখন ব্যক্তিটা কমপ্লিমেন্ট হয়, ব্যক্তি যখন কমপ্লিমেন্ট হয় তখন ব্যক্তিরে কখনোই আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি না। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, এইবার আসেন, বস্তু হলে আবার ইট দিয়ে রিপ্লেস করা যায়। দিস ইজ, এই যে আমরা এখানে দেখতে পাইতেছি, কারে নেব আমরা? এই যে দেখেন দিস, এটা আমাদের সাবজেক্ট। ইজ হোয়াট হি ওয়ান্টস। ধরে নেন আমাদের রফিকুল ইসলাম ভাই এই কলমটা চাইতেছে বা এই পেনটা চাইতেছে। ঠিক আছে?
পেনটা চাইতেছে। তো এইটাই ধরনের আমি এই যে অনিরে বললাম যে এক কাজ করেন তো এটা নিয়ে গিয়ে ওই রফিকুল ইসলাম ভাইরে দিয়ে দেন। তো উনি জিজ্ঞেস করলো ভাই রফিকুল ভাই কি চায়, তখন আমি এইটা দেখালাম তাকে, দেখাই বললাম দিস ইজ, এইটা হলো হোয়াট হি ওয়ান্টস, হোয়াট রফিকুল ওয়ান্টস। তাহলে দেখেন রফিকুল যা চায় সেটা কোনটা, দিস, এইটা এইটা এইটা, এটা কোনটা রফিকুল যা চায়। আগেরটা পরটা এক, এক মানে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট মানে নাউন ক্লজ। মজার ব্যাপার হচ্ছে এইটার আবার ইট দিয়ে রিপ্লেস করা যায়, দিস ইজ ইট বলা যায়, ইজিলি বলা যায়। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, তার মানে যখন আমরা ব্যক্তির কমপ্লিমেন্ট দিব সেটার জীবনেও যতই পেঁচাপেচি করেন ইট দিয়ে রিপ্লেস করা যাবে না, যখন বস্তু হবে তখন ইট দিয়ে রিপ্লেস করা যাবে। ওকে, তাহলে আমরা তিনটা জায়গা পাইছি, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসেবে ক্লজ থাকলে কোনো কথা নাই, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। কি ক্লজ? নাউন ক্লজ। এইবার আসেন, প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন হয়, আর যদি একটা ফ্রেজ থাকে নাউন ফ্রেজ হয়, ক্লজ থাকলে নাউন ক্লজ হয়। ধরেন আমি একটা বাক্য লিখতেছি, উই রিলাই, রিলাই মানে নির্ভর করা, হ্যাঁ, উই রিলাই অন আল্লাহ। তো আপনি একটু খেয়াল করেন তো বাবা, অন একটা কি প্রেপোজিশন, আল্লাহ শব্দটা নাউন, ঠিক আছে। সিমিলারলি দেখেন পাস্ট টেন্সে নিয়েছে, উই রিলাইড, আমরা নির্ভর করছিলাম, করেছিলাম, অন উপরে, কিসের উপরে? হোয়াট ইউ টোল্ড আস, তুমি আমাদেরকে যা বলছিলা তোমার কথার উপরে নির্ভর করছিলাম, এবং নির্ভর করার পরে যা হয় আমরা আইক্যওয়ালা বাস খাইছিলাম। ধরেন আমি কথার কথা এটাই বললাম আমরা, তা আমরা বললাম তুমি যা বলছো আমরা তার উপরেই নির্ভর করছিলাম। ওকে, দেখবেন অনেক সময় পাশের ফ্রেন্ড আরে বলবে কি 100% শিওর তুই দাগা, আমিও দাগাইছি, ও মা যেদিন রেজাল্ট দিয়েছে দেখছেন ওই খোদা ও তো পাইছে 90%, আপনি পাইছেন 70%। হ্যাঁ, এবং আপনার দাগাইতে কইছে যেটা ও ইচ্ছা করে ভুল কইছে আর কি, কনফিডেন্টলি দাগা। আপনি তো তখন তারা বললে যে দাদা দোস্ত তোর উপর নির্ভর করি, তুই যা বলছিলে তার উপর নির্ভর করছিলাম। তাহলে এই যে অন একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ক্লজ মানেই নাউন ক্লজ। দেখেন এটারে কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়, উই রিলাইড অন ইট, আমরা এটার উপর নির্ভর করছিলাম। এবার দেখেন শি ইজ থিংকিং অ্যাবাউট, মেয়েটা চিন্তা করতেছে, অ্যাবাউট, এই যে অ্যাবাউট দিয়ে আমরা বলতে পারি শি ইজ থিংকিং অ্যাবাউট রাকিব, শি ইজ থিংকিং অ্যাবাউট সাকিব, শি ইজ থিংকিং অ্যাবাউট আকাশ, হ্যাঁ, শি ইজ থিংকিং অ্যাবাউট রুকাইয়া, এরকম আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, তাহলে খেয়াল করেন তো এই যেটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যেহেতু ক্লজ আর কোনো কথা নাই, এটাই নাউন ক্লজ। হ্যাঁ, আবার এটাই বাস্তব, হা 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 বলবো না, তার মানে দেখেন ইট। তাহলে আমরা নাউন ক্লজ পাবো কটা জায়গায়? নাউন ক্লজ পাবো 5টা জায়গায়। কটা জায়গায় পাইছেন? 4টা জায়গায় পাইছেন, 4টা জায়গায় পাইছেন, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, আর একটা কই পেলেন? প্রেপোজিশনের পরে। এরপর একটা কি হবে দেখি, কমেন্ট করেন তো, এখনকারটা কি হবে, এরপরটা কি হবে দেখি। ও ওয়াও, অনেকে কমেন্ট করছেন প্রেপোজিশন। আরে আমার খুব দুঃখ লাগতেছে, ফেসবুকের কমেন্টগুলো আসতেছে না। ফেসবুকের কমেন্টগুলো আসতেছে না, বলেন তো কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি একটু চেক দিয়ে দেখি কমেন্ট আসে কিনা। আল্লাহ, আসে না তো। এইবার আসছে, এইবার আসছে, এইবার আসছে, আলহামদুলিল্লাহ। মরিয়ম মিমি, মোহাম্মদ আসাদুল ইসলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এবার আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট, থ্যাংক ইউ, যাক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই হলো ঘটনা আর কি। এই তো রোকেয়া বেগম, রোকেয়া বেগমরে খুব চিনা চিনা লাগতেছে। আপনি মনে হয় আমাদের উত্তরা কনফারেন্সে ক্লাস নিচ্ছেন তাই না, ক্লাস করছেন তাই না বাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই তো থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা 4টা জায়গা দেখে ফেলেছি, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেপোজিশনের পরে। 4 নাম্বার যেটা থাকলো, স্যার আপনার বই কবে বের হবে? বাবা বই শুধু মনে হয় কভার পেজটা বাকি আছে, বুঝছেন, একটু সময় নিচ্ছি আর কি। হ্যাঁ, একটু সময় নিচ্ছি। যে আমার হাসতে দেখতেছেন, খুব মজা করে পড়াইতেছি, মানে আমাদের ফ্যামিলিতে যে কি ভয়ঙ্কর একটা অবস্থা যাইতেছে জানেন। আমার ভাতিজার মেয়ে হয়েছে, সে লাইফ সাপোর্টে আছে, মানে ভয়ঙ্কর অবস্থা। আমরা খুব যে বিপদে আছি মানে কল্পনা করতে পারবেন না। আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের আর কি, ব্যাপক পরিমাণ পরীক্ষা নিচ্ছে মনে হয়। দোয়া করেন আর কি, বাবুটা ছোট বাবু তো, আল্লাহ যেন রহম করে আর কি। একদম লাইফ সাপোর্ট আছে, অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ আর কি। আমি গতকালকেও ক্লাস নিতে চাইছিলাম, পরে নিতে পারলাম না আর কি। এই কোনো না কোনো একটা সমস্যা লেগেই আছে, যাক আল্লাহ হয়তো
বিপদ আপদ দিয়ে আমাদের ইমান দেখতেছে। আসলে আমাদের ইমানের যে পর্যায়, আল্লাহর পরীক্ষায় পাশ করার সম্ভাবনা নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ ইমানি পরীক্ষা নিয়ে না, মাফ করে দিয়ে আর কি। তো বই আমি ইনশাল্লাহ দেখি, আমি খুব শীঘ্রই মানে আগামী 2 মাসের মধ্যে বের করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। বইয়ের কাজ শেষ, শুধু কভার পেজ আর প্রিন্টিং দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তবে সেটা বাণিজ্যিক বই হবে না, বুঝছেন, যে একদম যে 10ম বিসিএস থেকে 45 বিসিএস কোশ্চেন থাকবে এরকম না। মানে আপনি সব কভার করতে পারবেন, কিন্তু ওই স্পেসিফিক কমার্শিয়াল বুক না, আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি বাবা, এটা আমরা পারবো। এইবার যে অ্যাপোজিশন, এইটা আমরা একটু পরে করব। হ্যাঁ, অ্যাপোজিশনটা আপনি তখনই পারবেন, কখন পারবেন? যদি আপনার অ্যাডজেক্টিভ ক্লজ চেনা থাকে। তাহলে এটা আমরা আপাতত করছি না, আমরা একটু পরে সেই জায়গাটা দেখব। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাডজেক্টিভ ক্লজে, ঠিক আছে? তো দেখেন, সহজ কথা, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। এখন অনেকে প্রশ্ন করবে রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো। আমি আপনাদের দেখাইছিলাম যে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই 4টা ডব্লিউএস ওয়ার্ডকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। কখন, কোথায়, কিভাবে, কেন। আর বাকিগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট, বাকি যে ডব্লিউএস ওয়ার্ডগুলো আছে আর কি। এই রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত যেই ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এখন বিপদটা হবে কখন বাবা জানেন? যারা রিলেটিভ প্রোনাউন চেনে না। তা আমি আপনাদেরকে একটু রিলেটিভ প্রোনাউনটা মনে করায় দেই। রিলেটিভ প্রোনাউন সংক্ষেপে আরপি লিখলাম। হ্যাঁ, এটা রিলেটিভ অ্যাডভার্বও হইতে পারে। 4টা এত যেই জিনিস আমি লিখাই দিছি, এগুলো আমরা বলছি যে কোনগুলো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, যে দ্যাট এবং ডব্লিউএস ওয়ার্ডগুলো। তবে এদেরকে রিলেটিভ প্রোনাউন বলেন আর রিলেটিভ অ্যাডভার্ব বলেন, হতে গেলে কিছু বৈশিষ্ট্য মেনটেন করতে হয়। অর্থাৎ প্রথমে থাকবে একটা নাউন অথবা একটা প্রোনাউন। যদি আমরা কখনো দেখি নাউন বা প্রোনাউনের তীর চিহ্নটা দেখেন কোথায় আছে, পরে আছে। যদি কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড বসে, এবং শুধু পরে বসলেই হবে না, দেখেন নাউন বা প্রোনাউনের পরে বসে সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি পূর্বের এই নাউন বা প্রোনাউনটাকেই বুঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটাকেই বলি আরপি। মানে কি বাবা? রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যে নাউন প্রোনাউনকে নির্দেশ করে তাকে কিন্তু বলা হয় অ্যান্টিসিডেন্ট। মনে আছে না? বাংলায় বলবো আমরা পূর্বপদ, ঠিক আছে? আচ্ছা, বাংলায় বলবো আমরা পূর্বপদ। স্যার লাইভ রেকর্ড গুলো দ্রুত, এই লাইভ রেকর্ড দেয়া হয়েছে তো বাবা, লাইভ রেকর্ড দিয়ে দিছে তো। আচ্ছা, আসেন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পলে চলে যাই। ধরেন, আমি এগুলো অনেকবার দেখাইছি, আপনারা দেখলেই মনে পড়বে। আপনি বললেন আই হেল্পড, ধরেন আর একটু বড় লিখতেছি, ইয়েস্টারডে, গতকাল, আই হেল্পড আ বয় হু লিভস নিয়ার দ্য রিভার। গতকাল, চিন্তা করছেন, গতকাল আই হেল্প আ বয়, আমি একটা ছেলের সাহায্য করছিলাম। এই যে দেখেন তো আ বয়, হ্যাঁ, এই যে দেখেন তো আ বয়, এই বয়টা কি? নাউন। বাক্যটা আমরা এখানে শেষ করে দিতে পারি, আমরা বাক্যটাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমরা এরপরে বললাম হু। এই হু মানে কি? যে। তা এই যে কারে বোঝায়? বয়কেই বোঝায়। নাউনের পরে যখন ডব্লিউএস ওয়ার্ড এসে ওই নাউনটাকেই বোঝায়, তখন এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। আরেকবার একটু মনোযোগ সহকারে দেখেন। এখন গতকাল আমি একটা ছেলেকে সাহায্য করেছিলাম, যে এতটুকু বললে বাক্য হবে না। আমি কি বললাম? যে। দেখেন, আমি হেল্প করছি গতকালকে, কিন্তু ছেলেটা এখনো নদীর পাশেই বাস করে। হ্যাঁ, তাই এটা আগেরটা পাস্ট, পরেরটা প্রেজেন্ট। আবার বলেন না ভাই টেন্স তো মিললো না। ভাই টেন্স মেলার দরকার নাই তো। আপনি বলতে পারেন না যে গতকাল আমার একটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল যিনি আগামীকাল জাপানে যাবে, হইতেই পারে, সমস্যা কই? টেন্স না, এখানে সেন্স। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টকে তখন আর এই বয়টাকে আপনি নাউন বলবেন না, আপনি এটাকে কি বলবেন? এইটারে বলবেন অ্যান্টিসিডেন্ট, সংক্ষেপে বললাম। মজার ব্যাপার হচ্ছে আমরা হুটাকে কেন রিলেটিভ প্রোনাউন বলবো আরেকবার আপনাদেরকে মনে করায় দেই।
এই জন্যই আমরা রিলেটিভ প্রোনাউন বলবো, কারণ এখানে বাক্য ছিল দুইটা। প্রথম বাক্যটা কি, ইয়েস্টারডে আই হেল্প দ্য বয়, আমি একটা ছেলেকে সাহায্য করছিলাম, এইটা একটা বাক্য। দ্বিতীয় বাক্যটা কি, আ বয় লিভস নিয়ার দ্য ওশান, আ বয় লিভস নিয়ার দ্য রিভার। তাহলে দেখেন, আ বয় লিভস নিয়ার দ্য রিভার এইটা একটা সেন্টেন্স, আই হেল্প দ্য বয় এটা একটা সেন্টেন্স। তাহলে বাক্য কিন্তু দুইটা, একটা হচ্ছে আ বয় লিভস নিয়ার দ্য রিভার, আর একটা হচ্ছে আই হেল্প দ্য বয় বা আই হেল্প আ বয়। এই যে দুটো বাক্য এখনো এক হয় নাই, আলাদা আছে। আলাদা বাক্য দুটোকে রিলেটেড করছে কে, হু। যা আলাদা বাক্যকে রিলেটেড করে তার নামে রিলেটিভ প্রোনাউন, এটা তো আমরা আগেও বলছি। এইবার একটু খেয়াল করেন তো, এই রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটা, এটার একটা ক্লজ বলা যায় কিনা এবার আমরা একটু দেখি। 1 2 3 4 5 একগুচ্ছ ওয়ার্ড আছে। হু কিন্তু আমরা পড়ে আসছি সাবজেক্টের কাজ করে, হুম অবজেক্টের কাজ করে, এগুলো পড়ে আসছে, আজকে আর জিজ্ঞাসা যাবে না, জিজ্ঞেস করা যাবে না। লিভসটা কি, টেন্স চেনা যায় এমন ভার্ব, তার মানে ফাইনাইট ভার্ব। সো এটা একটা ক্লজ। এবার দেখেন তো এই পুরো ক্লজটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, বয় সম্পর্কে। তাহলে যেই ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয় সেটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। আর এটাকে নাউন না বলে অ্যান্টিসিডেন্ট বলাটাই বেটার। ঠিক আছে, পারা যাবে বাবা। এইটাই আমরা এই জায়গাটাতে বলছি যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত যখন কোনো ক্লজ নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ নোট হলো, মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ হতে হলে নাউন বা প্রোনাউনের পূর্বে শিট এখানে একটা তথ্য একটুখানি ভুল লিখে ফেলছি আর কি। এখানে রিলেটিভ লিখতে গিয়ে নাউন প্রোনাউন লিখে ফেলছি। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে, হয়ে গেছে। দেখেন, তাহলে দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ হতে হলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবশ্যই একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। তাহলে সোজা কথা যেটা দাঁড়াচ্ছে, অ্যান্টিসিডেন্ট না থাকলে আমরা এইভাবে বলবো, অ্যান্টিসিডেন্ট না থাকলে, অ্যান্টিসিডেন্ট না থাকলে কখনোই অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এটাতে 3 স্টার দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার শর্ত হচ্ছে কি বাবা, অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে। তাইলে এবার আমি আপনাদেরকে দুইটা ক্লজ দেব। আমরা লিখতেছি ক্ল্যাশ অফ, ক্ল্যান্স না, হ্যাঁ ক্ল্যাশ অফ ক্লজেস, মানে COC। আমি এখন দুইটা ক্লজ লিখবো। আপনারা ক্ল্যাশ অফ ক্ল্যান বা COC যারা খেলছেন তারা তো ভালোভাবেই জানেন। এবার আপনারা এই দুটো কোনটা কি ক্লজ জাস্ট পার্থক্য করে বলবেন। তাহলে আপনাদেরকে এই পাশে দিচ্ছি 1 I know who did it, আপনারা বলবেন who did it এটা কি। আর 2 নাম্বার এখানে আমি লিখলাম I know the lady who did it। এই দুটো ক্লজের কোনটা কি ক্লজ কুইকলি বলবেন। আয় হায়, তাহমিনা খন্দকার আপনিও খেলছেন, আমি একমাত্র মানুষ মনে হয় বাংলাদেশে বেড়া মানুষ যে এই জিনিস খেলে নাই। মামুন খান আনয়ন, এই তো ধন্যবাদ। সজীব ভাই, আচ্ছা আচ্ছা, সজীব আহমেদ রিজভি দেখছেন, আচ্ছা এই অনেকেই সোহাগউদ্দিন লিখে ফেলছেন। তাহলে দেখেন বাবা, এইখানে হু বলতে কারে বুঝাইছে, লেডি রে। লেডি মানে কি, অ্যান্টিসিডেন্ট। তার মানে এখানে আমরা একটা বাক্য পাচ্ছি আই নো দ্য লেডি, আমি সেই মহিলারা চিনি। এবার মহিলা সম্পর্কে তথ্য দিচ্ছে ক্লজটা, কোন ক্লজ, এই যে হু ডিড ইট, যে এটা করছে। তাহলে যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, ঝামেলা শেষ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এইখানেও আছে হু ডিড ইট, বাট এই হু বলতে কারে বোঝাইছে, কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তাহলে নর্মাল নিয়ম, এটা সাবজেক্ট এটা ভার্ব, এর অবজেক্ট বলেন আর কমপ্লিমেন্ট বলেন। অবজেক্ট মানে
নাউন ক্লজ, এটারে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা? হয়ে গেছে। ঠিক আছে, এই তো মিথিলা, তাসনিম ও তাসমিম, আরাফাত ভাই, আহসান মামুন, মিনতি রায়, সজীব আহমেদ, এই তো ধন্যবাদ, চমৎকার লিখছেন। হ্যাঁ ধন্যবাদ। আহা, এই কমেন্ট একটু পর পর কমেন্ট চলে যেতেছে, তো খুব দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, মুক্তা, মামুন খান, নাইমুর রহমান ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আশা করি চিনে ফেলছেন। এইবার আসেন অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য ম্যান, আমি সেই লোকটারে চিনি। হু ফোন্ড ইউ লাস্ট নাইট, যে গতকাল বা গত রাত্রে তোমারে ফোন করছিল। এই যে দেখেন, আমি ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম, তাহলে এই ক্লজটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। একইভাবে রূপা বড় বুক, রূপা একটা বই কিনলো। এই যে বই একটা নাউন, নাউন বলা যাবে না এগুলো, আসলে নাউন না বলে বেটার হয় আপনি যদি অ্যান্টিসিডেন্ট বলেন, এগুলোকে যদি অ্যান্টিসিডেন্ট বলেন। ওকে, দ্যাট ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, এই যে দ্যাট ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? বই সম্পর্কে। নাউন সম্পর্কে ক্লজ মানেই অ্যাডজেক্টিভ ক্লজ, ঝামেলা শেষ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ চিনছেন। এইবার আসেন, মনে আছে আপনাদের আমরা একটা জায়গা আলোচনা করি নাই, সেটা হচ্ছে নাউনের অ্যাপোজিশন হিসেবেও নাউন ক্লজ বসে। এইবার আমরা সেই জায়গাটাতে যাব, একটা জিনিস বাদ দিছিলাম। হ্যাঁ, এবার বাদ দেওয়া জায়গাটায় যাব আমরা। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখে নেন, এখানে অনেকগুলো বাক্য দেয়া আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এইবার আসেন, কখনো যদি এরকম দেখেন যে নাউনের পরে দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত একটা ক্লজ আছে, সেই ক্লজটা যদি অ্যাপোজিশন হয় তাহলে নাউন ক্লজ হবে, আর যদি অ্যাপোজিশন না হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আমি এক কাজ করি, এটা আপনাদেরকে এভাবে লিখে দিই, এখানে লিখে দিই, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, মাথা রাখবো আমরা, এই সংক্ষেপে লিখতেছি, অ্যান্টিসিডেন্ট এর পরের দ্যাট, শুধু দ্যাট, অন্য কোনোটা হবে না কিন্তু। হ্যাঁ, শুধু দ্যাট, আর পি, এই আর পি আবার কি জিনিস জিজ্ঞেস করে না, আর পি যুক্ত মানে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটি অ্যাপোজিশন হলে নাউন ক্লজ হয়। এবার দেখেন, অ্যান্টিসিডেন্ট এর পরের দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটি অ্যাপোজিশন না হলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এই জায়গাতে স্টুডেন্টরা নিয়মিতভাবে বাস খায়। এই জায়গাতে স্টুডেন্টরা নিয়মিতভাবে কট খায়। আমি নাম না বলি, আমি জাস্ট ছোট্ট করে বলি, দেখেন বাংলাদেশের অনলাইনের টপ একটা কোচিং, আমি তার নাম বলবো না। হ্যাঁ, আল্লাহ মাফ করুক আর কি, আমি মানে তাদেরকে ছোট করার জন্য বলতেছি না, মানে এইটা কেমন ক্রিটিক্যাল কোয়েশ্চেন, বাট কত সহজে বুঝতে পারবেন দেখবেন কেমন ক্রিটিক্যাল কোয়েশ্চেন। দেখেন বাংলাদেশের নাম করা টপ একটা কোচিং, আমি নাম বলবো না, ধরে নেন, ঠিক আছে, খুব টপ কোচিং, মাঝে মাঝে বিসিএস ক্যাডাররাও ধরে নেন সেখানে ক্লাস নেয়। তারা 46 বিসিএস এর ইংলিশ কোয়েশ্চেনের ব্যাখ্যা দিতে এসে আমি ভুল না করে থাকলে প্রথম 10টার 4টা কোশ্চেনের অ্যান্সার কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে এই জিনিস, বুঝতে পারছেন? তার মধ্যে একটা হচ্ছে এই জিনিস, আমি ব্যাখ্যা করবো, সমস্যা না, এক্সাম্পল সব দেবো, ইমা ইস্তাদ জাহান ইমা, আমি সব দেবো বাবা। এবার একটা মজার বিষয় বলি, এই জিনিসকে আমি ভুল করি নাই, আমিও ভুল করছি। ঠিক আছে, সাথী ইলাহি আমি নাম না বলি, ঠিক আছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমি হচ্ছে আপনার 2012 থেকে 2016 পর্যন্ত আমি যখন অফিসিয়ালি আপনার ক্লাস নেই না, রব্বানি ভাই সেটা না, তার চেয়ে বড় কোচিং ধরে নেন। আচ্ছা, খেয়াল করেন, মজার ব্যাপার হচ্ছে আমিও তখন এই জিনিসটা কনফিডেন্টলি ভুল পড়াইতাম, বুঝতে পারছেন? আমি এই জিনিসটা কনফিডেন্টলি ভুল পড়াইতাম। স্টুডেন্ট যখন বলতো ভাইয়া উত্তর তো এটা দেওয়া আছে, আমি তখন বলতাম উত্তর ভুল আছে।
আপনার আমি যেটা বলছি এটাই কারেক্ট। বুঝতে পারছেন? ভয়ঙ্কর ঘটনা, আপনি অবাক হয়ে যাবেন। মানে আমি নিজেই কাজ করছি কিন্তু কত থেকে 2012 থেকে 16 পর্যন্ত। কারণ যেই জিনিস, তাহলে দেখেন যে 12, 13, 14, 15, 16 যেই জিনিস আমার বুঝতে 5 মিনিট 5 বছর লাগছে, হ্যাঁ, আপনি এই জিনিসটা বুঝবেন মাত্র 5 মিনিট ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা আসেন, এবং 46 শুধু না, যে কোনো বিসিএস এর কোয়েশ্চেন দিলেও আপনি পুরা কোপা সামসু কোপায় দিতে পারবেন। আসেন দেখাইতেছি আপনারে। দেখেন আমি নিজেও বললাম, কিন্তু আমি নিজেও এই জিনিস 16 পর্যন্ত ভুল করে আসছি, আমি জানতাম না। আচ্ছা তার আগে দেখেন, কেউ যদি অ্যান্টিসিডেন্ট না চিনে তাহলে তো ওনার জন্য এখানে বিপদ। তাহলে আমি প্রথমে অ্যাপোজিশন যদি না চিনে, ধরেন আমি বললাম, কারে দিয়ে উদাহরণ দিব, ধরে নেন ইমারে দিয়ে আমি লিখলাম মাই সিস্টার ইজ আ পাইলট, আমার বোন হলো একটা পাইলট। ঠিক আছে? আচ্ছা ধরে নেন, পাইলট কেন বললাম, ধরে নেন ওনার একটা গাড়ি আছে স্কুটার, এটার নামই প্লেন। ঠিক আছে? প্লেন চালায় তো পাইলট। আমি বললাম আমার বোন একজন পাইলট। আপনি বললেন কোন কি ভাই, তাই নাকি? তা আপনার বোন কিটা? আমি বললাম কেন, ইমা, আপন মায়ের পেটের খালাতো বোন। এবার একটু খেয়াল করেন তো, তাহলে মাই সিস্টার কিটা? ইমা। ইমা কিটা? মাই সিস্টার। একইভাবে আমি বলতে পারতাম মাই ব্রাদার। আপনি জিজ্ঞেস করলেন কে, বললাম কেন আরাফাত। ধরেন আমি বললাম মাই ব্রাদার ইজ অ্যান অফিসার, আমার ভাই একজন অফিসার। ঠিক আছে? তো আপনি জিজ্ঞেস করলেন ভাই আপনার ভাইটা কিটা, বললাম কেন আরাফাত, 99% ভালো ছেলে, ছেলেও ভালো, খেলেও ভালো, কিন্তু গোল দিতে পারে না। এখন জিজ্ঞান কেন পারে না, কারণ উনি ক্রিকেটার, ক্রিকেটাররা ছক্কা মারে, গোল দেয় না। তাহলে এই বাক্যে একটু খেয়াল করেন তো বাবা, মাই ব্রাদার আর আরাফাত কি আলাদা? আলাদা না, এক। মাই সিস্টার আর ইমা কি আলাদা? এটাও আলাদা না, এক। ঠিক আছে? আচ্ছা এইবার একটু আসেন তো বাবা সোনারা, একটু মনোযোগ সহকারে আমরা দেখি। আচ্ছা দেখেন, আপনারা আবার ভাববেন যে দেখছেন একজনের ভুল বললো, আমি নিজের ভুল বলছি কিন্তু যে আমি নিজেও কিন্তু এটা ওই যে 16 পর্যন্ত ভুল ভাল জানে আসতাম, 17 পড়ার জীবনে সমস্যা নেই আলহামদুলিল্লাহ। দেখেন বাবা, আমরা একটু উদাহরণ দেই। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, সাধারণত এটা পড়াতে গেলেই আমি আমার ছেলেরে দিয়ে উদাহরণ দিই, বুঝছেন? আমার ছেলের নাম হচ্ছে মীর আব্দুল্লাহ। 10 বছর হয় নাই, নভেম্বরে তার 10 বছর হবে। তো ওর স্কুলে যা হয়, সে রাতের বেলা আমার সাথে আইসা সেই গল্প করে যে বাবা জানো আজকে এটা হয়েছে, বাবা জানো আম্মু আমার এই বকা দিছে, এই সেই সারাদিনের গল্প। যেমন আমি যাওয়ার পরে সে বাসায় কি কি হয়েছে সব বর্ণনা করা শুরু করবে, বুঝছেন? সিসি ক্যামেরা বলতে পারেন আর কি। তো ধরে নেন আমারে বললো বাবা জানো আমরা না আমাদের স্কুলে আজকে একটা লেসন শিখছি, সেই লেসনটা খুব ইন্টারেস্টিং। তাহলে দেখেন আমার ছেলে আমার বললো স্কুলে আমরা একটা লেসন শিখছি, লেসনটা ইন্টারেস্টিং। এখানে আমি কি লেসনের পরিচয় পাইছি? পাই নাই। কিন্তু আমাকে যদি আমার ছেলে ভাবে বলতো যে বাবা জানো আমরা আজকে একটা লেসন শিখলাম যে বরফ পানিতে ভাসে, এটা খুবই ইন্টারেস্টিং। এইবার কিন্তু সে যেটা লেসন শিখছে সেটাও বুঝলাম, লেসনের পরিচয় কি বরফ পানিতে ভাসে এটাও শিখলাম বা এটাও জানলাম আমি, তখন এটা হয়ে যাবে অ্যাপোজিশন। তো এই দুটো বাক্য আমি লিখে আপনাদেরকে ব্যাখ্যা করি। ধরে নেন সে বলল দ্য লেসন, সেই লেসনটা, দ্যাট যেটা, উই হ্যাভ লার্নড টুডে যেটা আমরা আজকে শিখছি, সেইটা ইজ ইন্টারেস্টিং, সেটা চমৎকার। এই যে দেখেন এতটুকু নিচে আন্ডারলাইন থাকবে। আবার সে আমারে বললো যে বাবা জানো দ্য লেসন, সেই লেসনটা, দ্যাট যেটা হলো আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভেসে থাকে বা ভাসে, এটা ইজ ইন্টারেস্টিং। আচ্ছা এটা মজার বিষয় বলি, দেখেন আমরা তো অনেকেই ছোট বাচ্চা কাচ্চাদেরকে পড়াই, আমরা আসলে পড়ানোর সময় জাস্ট একটু যদি সতর্ক হইতাম, তাদের জন্য একটু আন্তরিক হইতাম, বাচ্চারা খুব ভালো শিখতে পারতো। তো এবার একটা বিষয় বলি, যেমন ধরেন আমার বাচ্চাদেরকে, মানে আমার বাচ্চা সহ আপনাদের কয়েকজনের বাচ্চারাই আজকে পড়াচ্ছে যে বলো তো বরফ পানিতে ভাসে কেন ভাসে, বা ধরে নেন বাচ্চাদের কাছে জিজ্ঞেস করলো মিস বা ম্যাডাম যাই বলো তো বরফ পানিতে ছেড়ে দিলে ভাসে নাকি ডুবে যাবে। তো বাচ্চারা চিন্তা করলো বরফ যেহেতু শক্ত জিনিস, পানি যেহেতু নরম, কথার কথা আর কি, তাহলে বরফ পানিতে দিলে ডুবে যাবে। তো ম্যাডাম তো জানে বাচ্চারা এই কথা বলবে, তাই সে কি করছে, গত রাতে তার বাসার ওই যে রেফ্রিজারেটরে ছোট ছোট আইস কিউব বানায় যেটা, সে কিছু আইস কিউব বানায় নিয়ে আসছে, কালারফুল আর কি, বাচ্চাদেরকে কালার দিয়ে শিখাইতে হয়, বুঝছেন? আমাদের দেশে আমরা এইসব চিন্তা ভাবনা করি না বাচ্চাদেরকে নিয়ে, আমরা বলি মায়ের উপরে ওষুধ নাই, ওরা আমি শিখাই না, আর মায়ের দিয়া ওষুধ, মায়ের ওষুধ দিতে চাই, মানে ভণ্ডামি আর কি, বুঝছেন? এবারটা খেয়াল করেন তো ম্যাডাম কি করছে, কিছু লাল নীল সবুজ হলুদ
কালো, বাদামি কালার, ইত্যাদি ইত্যাদি, গোল্ডেন, মানে বাচ্চারা কালার আমাদের চেয়ে বেশি চিনে, বুঝছেন। এদেরকে এরকম আইস কিউব দিয়েছে এবং বাচ্চাদেরকে দেখবেন অংশগ্রহণমূলক টিচিং দিতে হয়। প্রত্যেক বাচ্চাকে বললো যে আসো তো, এবং নিয়ম কি জানেন? ইউরোপিয়ান নিয়ম হচ্ছে একটা বাচ্চাকে, মানে একটা একটা টিচারের অধীনে সর্বোচ্চ 20টা বাচ্চা থাকতে পারবে, নট মোর দ্যান দ্যাট, ওকে, নট মোর দ্যান 20। কিন্তু আমরা তো দেখি 50 জনও থাকে। এবার ধরেন 50 জন বাচ্চাকে 50টা আইসের কিউব দিছে। তো আমার বাচ্চা ধরেন লালটা ফেলছে, আরেকজন ফেলছে নীল, আরেকটা পিঙ্ক। হ্যাঁ, এবং বাচ্চারা ফেলে খুব অবাক, আরে বড় তো শক্ত জিনিস, ভারী জিনিস, এটা কেন ডুবলো না, ভেসে থাকলো? তো এইটাই আমাকে রাত্রেবেলা আমার ছেলে আমার আইসা বলতেছে, বাবা জানো, দ্য লেসন দ্যাট উই হ্যাভ লার্ন টুডে, সেই লেসনটা যেটা আমরা আজকে শিখছি, এটা ইন্টারেস্টিং। তার মানে আমি বুঝতেছি আমার ছেলে একটা লেসন শিখছে, সেই লেসনটা ইন্টারেস্টিং। তার মানে লেসন সম্পর্কে আমি যা সেটা তথ্য পেলাম, লেসনটা কি শিখছে সেটা আমি জানি না। কিন্তু যখন বলতেছে বাবা জানো সেই লেসনটা যেটা হলো বড় পানিতে ভাসে, এইটা ইন্টারেস্টিং, তাহলে বাবা আপনারাই কোন তো আমারে প্রথম এবং দ্বিতীয়টা, এই দুইটার মধ্যে কোনটা অ্যাপোজিশন আর কোনটা নট? যেটা অ্যাপোজিশন, হ্যাঁ, যেটা অ্যাপোজিশন বুঝতে পারতেছেন সেটা নাউন ক্লজ, যেটা অ্যাপোজিশন না সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। পাইছেন? এই তো মাশাআল্লাহ, দেখছেন আপনারা পারেন। আমি বললাম না আমার যেটা শিখছে 5 বছর লাগছে, আপনারা 5 মিনিটে শিখবেন ইনশাআল্লাহ। তাহলে এবার দেখেন তো বাবা, আমরা জাস্ট বুঝতেছি যে একটা লেসন শিখছি, এই লেসনটা কিন্তু অ্যান্টিসিডেন্ট, কারণ দ্যাট বলতে লেসনরই বুঝাইছে, এটা রিলেটিভ প্রোনাউন। এই অংশটা অ্যাপোজিশন নয়, কারণ লেসনটা কি সেটা আমরা এখানে পরিচয় পাই নাই। যেহেতু অ্যাপোজিশন নয় সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি লেসনটাই হচ্ছে আইস ফ্লোটস অন ওয়াটার, খেয়াল করেন। আর আইস ফ্লোটস অন ওয়াটার এটা লেসন, তার মানে এটা অ্যাপোজিশন, আর অ্যাপোজিশন মানেই নাউন ক্লজ। ঠিক আছে, এইবার আসেন আপনাদের পালা। আপনারা আমাকে বলেন সি অ্যান্ড ডি এই দুইটার মধ্যে কোনটা অ্যাপোজিশন বা নাউন ক্লজ আর কোনটা অ্যাপোজিশন নয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ। বলে ফেলেন তো দেখি। স্যার এফবি কমেন্ট পড়ে না, এই জন্য জুমে আসছি। আহারে রোকেয়া বেগম, সরি বাবা, কমেন্ট আসতেছে না বুঝছেন, আমাকে একটা একটা করে আবার চেক দিয়ে দিয়ে তারপর আসতে হইতেছে। সালমান সামি, আচ্ছা, রকিনা আক্তার, এই তো মামুন খান। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটু খেয়াল করুন তো বাবা, আমি যখন বললাম দা নিউজ, সেই নিউজটা, দ্যাট যেটা, আহারে এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে বাবা, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এখানে একটা হি আছে, হ্যাঁ, দ্যাট হি ইজ ডেড, সেই নিউজটা যেটা হলো হি ইজ ডেড, সে মারা গেছে। তাহলে দেখেন আমি কিন্তু এখানে বুঝে ফেলেছি নিউজ কোনটা, নিউজটাই হচ্ছে হি ইজ ডেড, এটাই নিউজ। তার মানে কি এইটা হচ্ছে অ্যাপোজিশন, আর অ্যাপোজিশন মানে কি নাউন ক্লজ। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলি সেই নিউজটা, দ্যাট যেটা হি টোল্ড আস, সে আমাদেরকে বলছে, আমরা বললাম একটা নিউজ সে আমাদেরকে বলছে, কিন্তু কি বলছে আমরা সেটা বললাম না। তাইলে দেখেন তো এইখানে কিন্তু আমরা বুঝতেছি সে আমাদেরকে একটা নিউজ বলছে, কিন্তু নিউজটা আসলে পরিচয় কি? সে কি বিয়ে করছে, সে মারা গেছে, নাকি সে চাকরিতে প্রমোশন পাইছে, আমরা জানি না। তার মানে এটা অ্যাপোজিশন নয়, যেহেতু নয় সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এবার আপনাদের পালা। আপনারা ই এফ জি এইচ, এই চারটা ই এফ জি এইচ লিখে উত্তর লিখবেন। ঠিক আছে, চিন্তা ভাবনা করে ই এফ জি এইচ লিখে উত্তর দিবেন, অ্যাপোজিশন আর নট, লিখে উত্তর দিবেন অ্যাপোজিশন আর নট। কুইকলি, হ্যাঁ, অ্যাপোজিশন আর নট, মানে ক্লজগুলোর নাম বলবেন আর কি। কুইকলি, হ্যাঁ, সবগুলো।
এই তো মাশাআল্লাহ, ওয়াও, দেখছেন অনেকে লিখে ফেলছে, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ফেসবুকের ভাই বোনেরা কি কাজ করলো তাদের কমেন্টগুলো চেক দেই। এই তো মাশাআল্লাহ, দেখছেন আমাদের মামুন ভাই, সজিব আহমেদ, রুম্মান হোসাইন, আর জুমে এত বেশি কমেন্ট আসছে আমি আসলে আর পড়ে শেষ করতে পারতেছি না। তাহলে আসেন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বিলিফ, সেই বিশ্বাস, দ্য বিলিফ সেই বিশ্বাস, দ্যাট যেটা, এই যেটা মনে হয় এটারে বোঝাইতেছে, দ্যাট যেটা মানে এটা বোঝানো হচ্ছে। এখন আমরা যদি বলি সেই বিশ্বাস, দ্যাট উই আর ইন্ডিপেন্ডেন্ট, যেটা হলো আমরা স্বাধীন, তাহলে বিশ্বাসটা কি এটা আমরা বুঝে ফেলাইছি। বিশ্বাসটাই হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট এটাই বিশ্বাস। তাহলে এটাই অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি? নাউন ক্লজ। কিন্তু আমি দ্বিতীয় বাক্যটাতে কি বলতেছি? এফ নাম্বার বাক্যে সেই বিশ্বাস, দ্যাট আই স্ট্রংলি বিলিভ, যেটাকে আমরা খুব শক্তভাবে বিশ্বাস করি। তার মানে আমরা বুঝতেছি কোনো একটা বিশ্বাসকে আমরা শক্তভাবে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসটা কি জানি না। কিন্তু এখানে আমরা বুঝতেছি যে বিলিফটাই হলো আমরা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে দেখেন এটা অ্যাপোজিশন নয়। যেহেতু অ্যাপোজিশন নয় সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আসেন দ্য ইনফরমেশন, সেই তথ্যটা, দ্য ইনফরমেশন সেই তথ্যটা, দ্যাট হি স্প্রেড, যেটা সে ছড়িয়েছে। আমরা বুঝতেছি একটা লোক একটা ইনফরমেশন ছড়াইছে, কিন্তু সেটা কি জানি না, ইজ আ রিউমার, বুঝতেছি এটা হচ্ছে একটা রিউমার। রিউমার মানে কি? গুজব। তাহলে দেখেন যেহেতু অ্যাপোজিশন নয় সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা যখন বললাম সেই ইনফরমেশন, সেই তথ্যটা যেটা হলো সে প্রেসিডেন্ট হবে, ইজ আ রিউমার, তার মানে সে প্রেসিডেন্ট হবে, এইটাই হলো ইনফরমেশনটা এবং এটাই রিউমার। এইটা আমরা অ্যাপোজিশন হিসেবে পাওয়া গেছি। সো এটা নাউন ক্লজ। এইবার আসেন 46তম বিসিএস এ আসলে প্রশ্ন আসছিল কোনটা, সেটা আমরা উত্তর করতে পারি কিনা দেখা নেই। আচ্ছা দেখেন তো এই প্রশ্নটার উত্তর কে করতে পারেন? 46 লিখে উত্তর দেন, 46 নাম্বার লিখে উত্তর দিবেন। হ্যাঁ 46, তারপর দিবেন উত্তরটা। His dream that he will be a BCS cadre. His dream that he will be a BCS cadre. দেখছেন অনেকে উত্তর দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। সজীব ভাই ট্রাই করেন। হ্যাঁ দেখছেন। আচ্ছা তাহলে দেখেন তো এই যে 7 নাম্বার, হিজ ড্রিম, তার স্বপ্ন। কার স্বপ্ন? তার স্বপ্ন। দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার, যা হলো তিনি একজন বিসিএস ক্যাডার হবে। তাহলে তার স্বপ্ন কি এটা আমরা বুঝে ফেলাইছি বাবা, এত প্যারা নেওয়ার টাইম নাই। এটাই অ্যাপোজিশন, এইটাই নাউন ক্লজ, এইটাই বাংলাদেশের অধিকাংশ স্যারেরা অনেকে অনলাইনে আইসা উত্তর বলতে গিয়ে এটার অ্যাডজেক্টিভ বলছে। হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ হইতো যদি এটা 8 নাম্বার যেভাবে আছে এইভাবে থাকতো। ধরেন আমরা একজনের কথা বলতেছি, হিজ ড্রিম, তার স্বপ্ন, যেটা সে আমাদেরকে বলেছিল। ধরেন আমরা বললাম জোবায়ের হোসেনের স্বপ্ন, যেটা জোবায়ের আমাদেরকে বলছিল। তার মানে বুঝতেছি জোবায়ের তার স্বপ্ন আমাদেরকে বলছিল, কিন্তু সেই স্বপ্নটা কি পরিচয় জানেন? জানেন না। হ্যাঁ তার মানে দেখেন এইখানেও কিন্তু দ্যাট আছে, বাট এখানে তার স্বপ্নটা কি সেটা আমরা জানি না। এটা কি? অ্যাপোজিশন নয়, আর যেহেতু নয় সেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইনালি কেম ট্রু, অবশেষে সত্য হলো। এইখানেও দেখেন ফাইনালি কেম ট্রু। তাহলে এখানে বাক্যটা কি ছিল? তার স্বপ্ন যা হলো সে একজন বিসিএস ক্যাডার হবে, এটা অবশেষে সত্য হলো। আর এখানে দেখেন তার স্বপ্ন যেটা সে আমাদেরকে বলেছিল অবশেষে সত্যি হলো। হ্যাঁ 46 এর বিসিএস এর যে কোশ্চেনটা, এটা বাংলাদেশের বিসিএস এর ইতিহাসে এত টাফ কোশ্চেন কখনো আসে নাই। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা চলে আসি, আমাদের নাউনও শেষ, আমাদের অ্যাডজেক্টিভও শেষ। ঠিক আছে, আমাদের নাউনও শেষ, অ্যাডজেক্টিভও শেষ। এইবার আমরা চলে যাইতেছি বাবা, নাউন আর অ্যাডজেক্টিভ শেষ, আমরা এখন চলে যেতেছি অ্যাডভার্ব ক্লজে। অ্যাডভার্ব ক্লজ চেনা মোটামুটি অনেক সহজ। হ্যাঁ যেই ক্লজগুলো কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে। এখন কেউ যদি প্রশ্ন করে অ্যাডভার্বের কাজ কি, তাইলে বিপদ। অ্যাডভার্বের কাজ তো আপনি জানেন, যে ভার্বকে আপনি প্রশ্ন করবেন কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত, কতক্ষণ পর্যন্ত,
এই প্রশ্নগুলোর উত্তরে যা পাবেন সেটা অ্যাডভার্ব ক্লজ। এটা হলো বেস্ট টেকনিক। এটা হলো বেস্ট টিপ। একটা টিপ যেহেতু, হ্যাঁ টিপ মানে কি, টিপস বলি না আমরা, হ্যাঁ টিপ আর টিপসের মধ্যে পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ এটা হচ্ছে মনে করেন আপনার বেস্ট টিপ। ও এখানে তো অনেকগুলো টিপস আছে তাই না, কখন কোথায় কিভাবে, তাহলে এটা টিপস হয়ে গেল। দেখেন তাহলে বেস্ট টিপস বলতে পারেন, কখন কোথায় কিভাবে কেন, এই যে এই প্রশ্নগুলোর উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এছাড়াও এটা হচ্ছে বেটার টিপ। বেটার টিপস, আপনি যদি দেখেন যে কোনো ক্লজ দিয়ে শর্ত, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এটা বৈসাদৃশ্য হবে, হ্যাঁ, কারণ এবং ফলাফল, উদ্দেশ্য, বিপরীত, তুলনা, পার্থক্য, এগুলো বোঝাচ্ছে, ঠিক আছে, সেটাও অ্যাডভার্ব ক্লজ হবে। হ্যাঁ এটা হচ্ছে সব ক্ষেত্রে কাজে লাগে না। এই যে আমি লিখে দিলাম, এটা আমি লিখে দিচ্ছি গুড টিপস। এই টিপসটাকে গুড বলতে পারবেন, এটা বেটার, এটা হচ্ছে বেস্ট। তাহলে বেস্ট কি, কখন কোথায় কিভাবে কেন কতটুকু, হ্যাঁ এই প্রশ্নের উত্তরে। আর গুড হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ক্লজ মার্কার্স, আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। এটা কিন্তু গুড, বেস্ট না। এখানে লিখে দেই সব ক্ষেত্রে মিলবে না, সব ক্ষেত্রে মিলবে না। এই তথ্য আপনি সব ক্ষেত্রে মিলাইতে পারবেন না, ঝামেলা আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে বলা হচ্ছে যে কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে, এগুলো থাকলে অ্যাডভার্ব ক্লজ হয়। হ্যাঁ এর মধ্যে একটা হচ্ছে হোয়ার, হোয়েন্স, হোয়ার এভার, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইভেন দো, হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর। এই যে দেখেন হোয়াইল, আমি যেগুলোকে মার্ক করতেছি, হ্যাঁ, বিফোর, till, until, in order, that, so that, lest, if, হ্যাঁ তারপর দেখেন আনলেস, ইন কেস, এগুলো থাকলে সেটা অ্যাডভার্ব ক্লজ হয়। এখানে যে কয়েকটারে মার্ক করলাম, ইশরাত জাহান ইমা বলতেছেন মার্কারগুলো মনে রাখা টাফ। আসলে টাফ, আপনি মার্কার মনে রাখার দরকার নাই, রাখবেন না, ঠিক আছে। মার্কার মনে না রাখাও আপনি অ্যাডভার্ব ক্লজ চিনতে পারবেন কিভাবে জানেন? আপনি জানেন নাউন 5টা জায়গায় বসে, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রেপোজিশনের পরে, আর হচ্ছে অ্যাপোজিশন হিসেবে। খেয়াল করেন কিন্তু এই 5টা জায়গায় কি বসে, নাউন বসে। এইবার আসেন, তাহলে নাউন ক্লজ শেষ। অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে। খেয়াল করেন অ্যান্টিসিডেন্ট না থাকলে জীবনে অ্যাডজেক্টিভ হবে না। তাহলে অ্যান্টিসিডেন্ট নাই তার মানে অ্যাডজেক্টিভ না, এই 5টা জায়গায় বসে নাই তার মানে নাউন না, তাহলে যেটা থাকবে সেটা কি, অ্যাডভার্ব। এইভাবে আপনি কোনো কিছু না শিখেও, মানে অ্যাডভার্ব না শিখে অ্যাডভার্ব করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনি অ্যাডভার্ব না শিখেও অ্যাডভার্ব আনসার করতে পারবেন কিভাবে? আপনি নাউন চিনেন, অ্যাডজেক্টিভ চিনেন। ধরেন আমি বললাম এই বাক্সর মধ্যে 3টা বল আছে। একজনরে আমি বললাম যে দেখো এই বাক্সের মধ্যে বল আছে 3টা, একটা সাদা, একটা কালো, একটা লাল। খেয়াল করেন কিন্তু একটা সাদা, একটা কালো, একটা লাল। এইবার সে সাদা আর কালোটারে তুলছে। আমরা যদি বলি বলেন তো বাক্সর ভিতরে কোনটা আছে, সে না দেখে বলবে লাল, কারণ হয়তো 3টা, সাদা কালোটা পাইছেন মানে কি বাকিটা লাল। ধরে নেন সে সাদাটা লালটা তুলছে, এবার আমরা বললাম বলেন তো যেটা বাকি আছে সেটা কি, কেন হয় কালো। তার মানে কি দেখেন, আপনার জানেনই ক্লজ হয় 3 রকম, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আপনার নাউন আর অ্যাডজেক্টিভ চিনছেন, এই বৈশিষ্ট্যের বাইরে যা পাবেন সব অ্যাডভার্ব। এটা না শিখেও আপনি কভার করতে পারবেন, ফাঁকিবাজি টেকনিক। ওকে, তবে বাবা এই যে এই 3টা হচ্ছে জন্মের খাটাস, এই 4টা, এরা থাকলে অ্যাডভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে নাউনও হইতে পারে। তাহলে এবার আসেন আপনাকে উদাহরণ দেখাই। সাবজেক্ট, এই যে ভার্ব। আচ্ছা আপনাকে মনে করায় দিই, আমরা বলেছিলাম ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট পাওয়া যায় মানে নাউন ক্লজ। কিন্তু ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নগুলোর উত্তরে কি পাওয়া যায়, অ্যাডভার্ব ক্লজ পাওয়া যায়। এখন বিপদ হবে সেই ভদ্রলোকের জন্য যে প্রশ্ন করতেই জানেন না। তাহলে দেখেন হি খেইম, বাংলা কি, সে এসেছিল। আপনি কি কখনো প্রশ্ন করতে পারবেন ভাই সে কি এসেছিল? জীবনেও প্রশ্ন করা যায় না। আপনি কি প্রশ্ন করতে পারবেন ভাই সে কাকে এসেছিল? আরে ভাই এসেছিল ভার্বটা তো কি আর কাকে দিয়ে প্রশ্নই করা যায় না, তার মানে এটা জীবনেও অবজেক্ট না। আপনি এবার প্রশ্ন করেন যে সুমন ভাই সে যে এসেছিল, তা দাদা সে কখন এসেছিল? এই যে উত্তর হচ্ছে when I was there, যখন আমি সেইখানে আসছিলাম তখন আসছিল, কাজ শেষ।
অ্যাডভার্ব ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন অ্যাডজেক্টিভ না? কারণ অ্যাডজেক্টিভ হলে অ্যান্টিসিডেন্ট থাকতো, এখানে অ্যান্টিসিডেন্ট নাই। আবার দেখেন হি খেইম, সে এসেছিল, প্রশ্ন করেন কাকে এসেছিল, প্রশ্নই করা যায় না। কি আসছিল, কোশ্চেনই করা যায় না। জিগান কখন আসছিল, আফটার আই হ্যাড লেফট, আমি যাওয়ার পর আইছিল, এটাও অ্যাডভার্ব ক্লজ। এইবার দেখেন তো আই উইল গো, আমি যাব। আপনি জীবনে প্রশ্ন করতে পারবেন আমি কি যাব, প্রশ্নই তো করা যায় না। আমি কাকে যাব, প্রশ্নই করা যায় না। জিগান কোথায় যাব, হোয়ার ইউ লিভ, তুমি যে জায়গায় বাস করো সেই জায়গায় যাব, ইজ অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা এবার আসেন হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো, ইউর মাইন্ড ইজ অলওয়েজ উইথ মি, তোমার মন সবসময় আমার লগে থাকে। খুব ভয়ঙ্কর লেভেলের কথাবার্তা আর কি। যাক আমরা একটা কাজ করি, ধরেন আমি এটা তো কোনোভাবে বুঝতেছি না, তাহলে আমি দেখবো এখানে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, এই যে ভার্ব আছে, এটা কি সাবজেক্ট। তার মানে দেখেন হোয়ার এভার ইউ আর, এইটা এখানে সাবজেক্ট হিসেবে নাই। কেন সাবজেক্ট হিসেবে নাই? কারণ ইজের সাবজেক্ট হচ্ছে ইউর মাইন্ড, তোমার মন হলো আমার সাথে, বা তোমার মন থাকে আমার সাথে। তার মানে দেখেন ভার্বের পূর্বে সাবজেক্ট না, সো এটা নাউন ক্লজ না। ভার্বের পরে থাকলে এটা অবজেক্ট হতো, এর আগে তো কোনো ভার্বেই নাই, তাহলে অবজেক্টও না, কমপ্লিমেন্টও না, প্রেপোজিশনের পরেও নাই, অ্যাপোজিশনও না, তাহলে এটা নাউন ক্লজ না। এবার দেখেন এর আগে কি অ্যান্টিসিডেন্ট আছে, মনি নাই, যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই, অ্যাডজেক্টিভ ক্লজও না, তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ না, প্যারা নাই, অ্যাডভার্ব ক্লজ। ইউর মাইন্ড ইজ অলওয়েজ উইথ মি, তোমার মন আমার কাছে থাকে। এখন যদি প্রশ্ন করেন কোথায়, ওই যে যেখানেই থাকো সেথায়। স্যার অনুমতি নেওয়ার ক্ষেত্রে তো কি যাব তা ব্যবহার করা যায়। আচ্ছা দেখেন মারাত্মক একটা কথা বলছেন, তাহমিনা বলতেছে আমি কি যাব, তা আমি কি যাব বলতে আপনি কি ইয়েস অর নো উত্তর চাইতেছেন? আপনি কি এই প্রশ্নের উত্তরে শি খেম ইয়েস, শি খেম নো এটা বলতে পারবেন? পারবেন না তো। তাহমিনা খন্দকার, তাহমিনা খন্দকার বলতেছে ও বাবা ওই কথা বললে, উনি বলতেছেন দেখেন সে সে কি কলা খায়, এইটা একটা, আরেকটা হলো সে কি খায়, এই দুইটা কি এক? তাহমিনা খন্দকার আপনি প্রশ্ন করতেছেন এই বেড়া কি খায়, আর আপনি জিজ্ঞেস করতেছেন এইখানে এই কি দিয়ে সে কলা খায় নাকি খায় না, দুই প্রশ্ন তো এক না রে বাবা। তাহমিনা খন্দকার যাক সুন্দর একটা প্রশ্ন করছেন। আচ্ছা আশা করি বুঝতে পারছেন, আপনার প্রশ্নের উত্তর পাওয়া গেছে না? আচ্ছা এবার আসেন, এরকম অনেক 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 প্রশ্ন আছে, আমি আপনার জন্য এক্সাম্পল দিয়ে রাখছি। এবার আসেন প্র্যাকটিস সেকশন। বলেন এই প্রশ্নের এইটার উত্তর কি হবে, দেখি আপনারা তো অনেক কিছু করলেন। এই তো মাশাআল্লাহ সাজ্জাদ হোসেন, সোহেল ভাই, মামুন ভাই অনেকে উত্তর লিখে ফেলছেন, ধন্যবাদ। এটা ট্রাই করেন তো, দেখেন তো এটা কি। এই যে ভবপ্রীতা আর্যা সুন্দর একটা কথা বলছে, ওই দুটো বাদ দিয়ে মনে রাখা লাগবে, নতুবা এত কিছু মনে রাখা কঠিন না বাবা। এত কিছু মনে রাখা কঠিন, কিন্তু দেখেন আপনি প্রাইমারি এনটিআরসি এর প্রিপারেশন নিচ্ছেন, আপনি তো শিক্ষক হবেন, শিক্ষক হলে একটু কষ্ট করবেন না কাজলা দিদি? আপনার তো একটু কষ্ট করা লাগবে, কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না গো দিদি, একটু কষ্ট তো করতে হবে বাবা, ঠিক আছে? আচ্ছা এই তো মাহমুদা, রিজভি, জাহান সবাই লিখে ফেলছে, থ্যাংক ইউ। শফিক ভাই, রোকেয়া বেগম, শরীফা আক্তার। আচ্ছা তাহলে দেখেন আপনি যখন বলতেছেন আই উইল গো, আমি যাব, আপনি এটা প্রশ্ন করতে পারবেন জীবনে, আমি কি যাব, কাকে যাব, জীবনে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করেন কোথায় যাব বা কোথায় যাবেন, উত্তর আসতেছে হোয়ার হি ওয়ার্কস, তাহলে কাজ হয়ে গেছে, অ্যাডভার্ব ক্লজ। তাহলে দেখেন হোয়ার হি ওয়ার্কস, এটা এখানে অ্যাডভার্ব ক্লজ। এবার আসেন আই নো হোয়ার হি ওয়ার্কস, 2 নম্বর প্রশ্নের উত্তর দেন। দেখেন আগেরটাও ছিল হোয়ার হি ওয়ার্কস, এটাও হচ্ছে হোয়ার হি ওয়ার্কস। এবার কে উত্তর দিতে পারবেন, কি হবে এটা দেখি, এই প্রশ্নের উত্তর কে দিতে পারেন? দৃষ্টি বিশ্বাস, নাবিলা ইয়াসমিন, আচ্ছা শান্তা, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, মাশাআল্লাহ অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। এই তো কাম সারে ফেলাইছে, কিডা এটার অ্যাডভার্ব বলে? আই নো মানে কি, আই নো এতটুকু কি, আমি জানি। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তুমি কি জানো, এটা তো কি দিয়ে প্রশ্ন করা যায়,
কি দিয়ে প্রশ্ন করা যায় না? উত্তরে আমি বললাম হোয়ার হি লিভ, সে কোন জায়গায় থাকে সেটা জানি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানেই নাউন ক্লজ, এবং এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। দেখেন আই নো ইট, কিন্তু আপনি কি বলবেন আই উইল গো ইট? গো ইট জীবনে হয় না। আচ্ছা, তাহলে এটা কি হবে? এই যে মুরব্বি, নাউন ক্লজ হয়ে গেছে। মুন্নুজান, সুমাইয়া জাহান, মাইদা, আসাদুল ভাই, ধন্যবাদ। এইবার আসেন, আই উইল গো টু দ্য প্লেস, আমি সেই জায়গাটাতে যাব হোয়ার হি ওয়ার্কস। তাহলে খেয়াল করেন কিন্তু এখানেও হোয়ার হি ওয়ার্কস, এটা হয়ে গেছে নাউন ক্লজ। এখানেও হোয়ার হি ওয়ার্কস, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার এটাও হোয়ার হি ওয়ার্কস, কে বলতে পারবেন এটা কি ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব? চিন্তা করছেন আমাদের পোলাপাইন এটারে অ্যাডভার্ব বলতেছে। ওরে সোসা পোলাপাইন.com, সোসা বিলাই ধরে কিলাই, এখানে দা প্লেস আছে না? দা প্লেস একটা অ্যান্টিসিডেন্ট না? চিন্তা করছেন এরা মরে গেলে একটাও বাঁচবে না। তাই অ্যান্টিসিডেন্ট থাকলে কি হয়? আই উইল গো টু দ্য প্লেস, আমি সেই জায়গাটাতে যাব। হোয়ার, যেইখানে। যেইখানে মানে কোনটা? জায়গাটারে বুঝাইছে না? তাহলে এটা কি রিলেটিভ অ্যাডভার্ব আসছে না? কাম সারছে, দেখছেন? তাহলে এটা কি হয়? এটা আমার বলা লাগলো কেন বাবা? অ্যাডজেক্টিভ ক্লজ। আপনারা ভুলে গেছেন অ্যান্টিসিডেন্ট না থাকলে জীবনেও, একজন বলতেছে ধরা খাইয়ে গেলাম, আরিফ চৌধুরী ভাই, আসিফ চৌধুরী ভাই, কি বলেন চৌধুরী সাহেব? ধরা খালি করে হবে না তো। তাহলে এটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ। তাহলে চিন্তা করছেন এটাও হোয়ার হি ওয়ার্কস, আগেরটাও হোয়ার হি ওয়ার্কস, তার আগেরটাও হোয়ার হি ওয়ার্কস। তাহলে হোয়ার হি ওয়ার্কস এটা কি হবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য অনেক বেশি রকেট সায়েন্স জানার দরকার নাই, ইজিলি পারবেন। তার মানে দেখছেন তো, প্রশ্ন উত্তর করতে না পারলে বিপদ। এবার বলেন তো এই 4 নাম্বার এই সেন্টেন্সটাতে কিছু একটা উজ্জ আছে, সেটা কি উজ্জ আছে কে বলতে পারবেন? এখানে একটা জিনিস উজ্জ আছে, বলেন। এই তো জান্নাতুল ফেরদৌস ঋতু, সাব্বাস। হ্যাঁ অনিকা, রব্বানি ভাই, শারিয়ার ভাই, এই তো সাব্বাস। হ্যাঁ এইখানে একটা জিনিস উজ্জ আছে, সেটা হলো দ্যাট দিস ইজ দ্য বুক, এটা হলো সেই বুক, দ্যাট ইউ ওয়ান্টেড ইয়েস্টারডে, যেটা তুমি গতকাল চেয়েছিলা। এই যে দেখেন বই সম্পর্কে তথ্য দিয়ে দিয়েছেন, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাটটা উজ্জ আছে, অ্যান্টিসিডেন্ট কিন্তু পাইছি আমরা। অ্যান্টিসিডেন্ট কোনটা? এই যে এটা হলো আমাদের অ্যান্টিসিডেন্ট। এবার আসেন 5 নাম্বার। 5 নাম্বার বলেন তো এটা কি ক্লজ? আচ্ছা এই বাক্যটার বাংলা লিখে দেন, ডু অ্যাজ আই সাজেস্ট ইউ টু ডু। এই বাক্যটার বাংলা লিখে দেন, কে পারবেন দেখি? ডু অ্যাজ আই সাজেস্ট ইউ টু ডু, এই বাক্যটার বাংলা লিখে দেন দেখি, কে লিখে দিতে পারবেন এই বাক্যটার বাংলা? ফেরদাউস রুমকি, দৃষ্টি বিশ্বাস, মামুন খান, সুইটি, মৃত্তিকা, ইশরাত জাহান তুয়া, কাকলি খাতুন। আচ্ছা আচ্ছা, ওয়াও, এই আপনারা সবাই উত্তর দিচ্ছেন তো, নাইস। হ্যাঁ এটারে কি মনে হয় দেখি বাংলা বলতে পারি কিনা আমরা এটার? হ্যাঁ এই বাক্যটার বাংলা বলতে পারি কিনা? এই বাক্যটার বাংলা বলতে পারি কিনা আমরা? দেখেন ডু অ্যাজ আই সাজেস্ট ইউ টু ডু, এই বাক্যের বাংলা হলো, এই বাক্যের বাংলা হলো আমি যেভাবে বলি সেভাবে বলি বা সাজেস্ট করি, যেটাই বলেন, হ্যাঁ সেভাবে করো। অথবা আপনি বলতে পারেন করো যেভাবে আমি করতে বলি, তাই তো? আচ্ছা এবার একটু খেয়াল করেন কিন্তু এইখানে আমাদের অনেক ভাই বোনেরা অতি আবেগে উৎসাহিত হয়ে তারা এখানে কামটা কি করবে জানেন? তারা বলবে ওফ পাইছি, এটারে ইট দিয়া রিপ্লেস করে দাও, কাজ হয়ে গেছে। খেয়াল করেন অনেকে এটারে ইট দিয়ে রিপ্লেস করে বলবে ডু ইট, পৃথিবীর সবচেয়ে সহজ বাক্য। ডু ইট হলো তো, হয়েছে না? হয়েছে তো, ইংরেজিতে যেহেতু কইছে ঠিকই তো কইছে, ডু ইট হয়েছে, হয়ে গেছে, খালি কইলেই হবে, আপনার জিনিসটা ব্যাখ্যা করা লাগবে না।
তাহলে এই যে দেখেন ডু ইট, ইট দিয়ে রিপ্লেস করবেন। এই যে 37তম বিসিএস পর্যন্ত আমাদেরকে ইট দিয়ে রিপ্লেস করলেই নাউন হয় বলে দিছে। ওরে বাবা, বাংলাটা তো বুঝতে হইব। এটা যদি নাউন হইতো তাহলে ডু করো, কি করব সেটা এখানে নাই। আপনি এখানে প্রশ্ন করেন যে ভাই আপনি যে আমারে করতে বললেন কিভাবে করব, এই যে উত্তর আসতেছে যেইভাবে আমি তোমারে করতে বলি, যেভাবে আমি তোমারে সাজেস্ট করি। হ্যাঁ ধন্যবাদ সাদিয়া মাহমুদা রাহি। আচ্ছা হোসাইন ভাই, তাইলে বাবা এইটারে আপাত দৃষ্টিতে নাউন মনে হলেও তো শোনা এটা নাউন না, এটা অ্যাডভার্ব। কাম সারছে। মজার ব্যাপার হইতেছে এটা করতে দিবেন, অনেকে এটাকে ইট দিয়ে রিপ্লেস করে কাম খাম করে ফেলাবে, শেষ। এটা তো বাবা অ্যাডভার্ব, কারণ আপনাকে মিনিং বুঝতে হবে। হ্যাঁ, এটা অ্যাডাল্ট জোকস মনে পড়লো, আমি এটা বড় মানুষ পড়ালে বলতাম, আপনার করে কম না, ঠিক আছে। আচ্ছা যাই হোক বাবা, যে বিষয়টা বলতেছিলাম আর কি, এখন বাক্যের অর্থ যদি না বোঝেন তাহলে কিন্তু ক্লজ চিনতে গেলে আপনি বিপদে পড়বেন। এইবার আসেন, এটা হচ্ছে 36 বিসিএস এর কোয়েশ্চেন, এটা 36 বিসিএস এর কোয়েশ্চেন, এটার উত্তর দিতে হবে। জি জি জি, আমিও অনেক ছোট শিমু আম্মাজান, ধন্যবাদ। আচ্ছা করেন দেখি এটা, এই প্রশ্নটার উত্তর দেন। এই প্রশ্নটা 37তম বিসিএস এ আসছে। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা 37তম বিসিএস এ আসছে। সরি 37 না, 38তম বিসিএস এ আসছে। এটা 38তম বিসিএস এ আসছে। আচ্ছা এইবার দেখেন, অনেকে এখানে যে কাজটা করে তারা চিন্তা করে কি স্ট্রাইক হচ্ছে একটা ভার্বের 1 নাম্বার ফর্ম, অনেকে চিন্তা করে কিন্তু। তাইলে আমরা সবাই জানি ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস ইট, যেমন আমরা অনেকে বলতে পারি স্ট্রাইক ইট, এই তো হয়ে গেছে নাউন ক্লজ। ভাই এত সোজা রে, বাংলাটা তো দেখতে হবে। স্ট্রাইক আঘাত করো, আপনি যদি প্রশ্ন করেন কি আঘাত করব, উত্তর আসে না। যদি প্রশ্ন করেন যে ভাই এই যে আমারে আঘাত করতে কইলেন, তা দাদা আমি কখন আঘাত করব, উত্তর আসতেছে হোয়াইল দ্য আয়রন ইজ হট অর হোয়াইল দ্য আয়রন ইজ রেড, যখন লোহা গরম থাকে তখন লোহাকে আঘাত করো। এটা অবশ্য যদিও মানে এটার মানে আপনার থিমেটিক মিনিংটা হচ্ছে ঝোপ বোঝে কোপ মারো, অথবা কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, বা সময়ের কাজ সময় করো, ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু ইট দিয়ে রিপ্লেস করতে মনে হবে হচ্ছে, কিন্তু এটা মূলত একটা অ্যাডভার্ব ক্লজ। খেয়াল করছেন 38তম বিসিএস এই কোয়েশ্চেন দিয়েছে। এবার আসেন 7 নাম্বার করছি, 8 নাম্বার করছি, এবার 9 নাম্বার দেখি এইটা কে করে দিতে পারেন। ডু হোয়াট ইউ ওয়ান্ট, ডু হোয়াট ইউ ওয়ান্ট, এই বাক্যটার বাংলা আগে আমাদেরকে দেখতে হবে। করো, করো তুমি যা চাও, তবে এটা ততটা সাবলীল নয়, এটা বাংলা হবে তুমি যা চাও, এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, তাই করো। তাহলে খেয়াল করেন তো, এই যে করো ভার্বটাকে আমরা কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, যে ভাই আমি কখন করব, উত্তর নাই। ভাই আমি কিভাবে করব, এই উত্তরও নাই। তা ভাই আমি কি করব, এই যে উত্তর চলে আসছে, যা চাইস তাই কর, যা মনে চায় তাই কর, তার মানে কি নাউন। তাহলে দেখেন এখানেও ডু আছে, মজার ব্যাপার এইটা নাউন ক্লজ, এইটারে ইট দিয়ে রিপ্লেস করাও যায়। তাই ইট দিয়ে রিপ্লেস হইলেই যদি নাউন ক্লজ ভাবেন বিপদ। তার মানে এই জায়গাটাতে অন্তত আপনার মিনিং জানার প্রয়োজন আছে, ঠিক আছে। আমি বারবার একটা কথা বলি, যেই ভদ্রলোক ক্লজ আর ফ্রেজের পার্থক্য জানে না, যিনি এগুলো পরিবর্তন করতে পারে না, তার জীবনে হায়ার লেভেলের রাইটিং নাই, ঠিক আছে। কেউ যদি আপনি বড় বড় জার্নালে লিখতে চান, ওয়ার্ল্ড ক্লাস লেখালেখি করতে চান, আপনি চাচ্ছেন না, ইংরেজিতে আপনি সব বলতে পারবেন, লিখতে পারতেছেন, সিম্পল সেন্টেন্সে লিখতেছেন, কিন্তু আপনি কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, সেন্টেন্স হলো 4 প্রকার, আপনাকে আমাকে পড়ানো হয়েছে 3 প্রকার, কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেন্টেন্স গঠন অনুসারে 4 প্রকার বাবা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। তো আপনি যখন এগুলো সবগুলো লিখতে চাইবেন, লিখতে যাবেন, তখন তো আপনাকে সবই জানতে হবে।
আচ্ছা চলে আসি আমরা, এবার বলেন তো 10 নাম্বার, ইফ ইউ কাম আই উইল ট্রাই টু গো, আমি যাওয়ার চেষ্টা করবো, এটা কি? এই তো ধন্যবাদ। দেখেন সহজ কথা, যখন দেখতেছেন আই উইল ট্রাই ভার্বের আগে এটা হলো সাবজেক্ট, তার মানে ও সাবজেক্ট না, ও অবজেক্টও না, কমপ্লিমেন্টও না, অ্যাপোজিশনও না, কিছু না, তার মানে এটা নাউন ক্লজ না, এটা শিওর। এবার দেখেন তো ওনার সামনে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে? নাই, তাহলে অ্যাডভার্ব। এছাড়াও আমরা জানি, এইবার আপনাদেরকে মনে করায় দিই, যেই ক্লজ দিয়ে, দেখেন তো মনে পড়ে কিনা, আমরা বলেছিলাম যেই ক্লজ দিয়ে শর্ত বোঝায়, ইফ মানেই শর্ত, সেটাও কি হয়? অ্যাডভার্ব ক্লজ। মানে কি দিয়া হিসাব করবেন আপনি, দেখবেন ও মিলতে বাধ্য হবে, হয়ে গেছে অ্যাডভার্ব ক্লজ। এইবার বলেন তো 11 নাম্বার দেখি, এখানে 90% স্টুডেন্ট কট খাওয়া যায়, দেখি আপনারা কি কট খান নাকি টক খান? করে দেন তো এটা। ও মাই গড, এই পর্যন্ত কেউ সঠিক উত্তর দেয় নাই। এইটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব একটা ক্লজও হবে না। আন্ডারলাইন করা আছে কোন জায়গায়? খাম, আসো। হোয়েন এভার ইউ আর ফ্রি, যখন তুমি ফ্রি থাকবা। ভাই হোয়েন এভার ইউ আর ফ্রি নিচে কি আন্ডারলাইন করা আছে? কেন ভুলে গেলেন আপনারা? আমি না বলছি যেই ক্লজ দিয়ে মনের ভাব প্রকাশ পায় সেটা স্বাধীন ক্লজ। স্বাধীন ক্লজ মানেই তো প্রিন্সিপাল ক্লজ। দেখেন এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এরা সব সময় ডিপেন্ডেন্ট ক্লজ হবে। কিন্তু আপনি যদি খালি কাউরে এরকম করে বলেন খাম, আসো, আন্ডারলাইন খেয়াল করে নেই। আনিকা, গত ক্লাসে আমি বলছিলাম আন্ডারলাইন রিয়েলি ম্যাটার্স, আন্ডারলাইন রিয়েলি ম্যাটার্স, তাহলে তো বিপদ। সাদিয়া বলতেছে মার ডালা মাগো। আচ্ছা এই হলো ঘটনা আর কি, বুঝছেন তো? তাহলে এইভাবে আমরা খুব ইজিলি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ শনাক্ত করতে পারবো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ক্লজেস। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, না থাকলে আল্লাহর রহমতে ক্লজ শেষ। আশা করি আপনি যদি একটু বাসায় স্টাডি করেন, আপনারা আল্লাহর রহমতে ইনশাল্লাহ ক্লজে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? এখন দেখেন, আপনারা যদি চিন্তা করেন স্যার আপনারা 100% শিখাই দিবে, বিপদ। দুনিয়ার কোনো স্যার কাউকে 100% শিখাইতে পারে না। একজন স্যার সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলে আপনাকে 80% নিতে পারবে। অনেক খুঁটিনাটি আছে, অনেক প্রশ্ন আপনি নিজে তৈরি করবেন, সাইড থেকে আসবে, বাট মূল ট্র্যাক যদি আপনাকে ধরায় দেওয়া যায়, এগুলো আপনার জন্য ব্যাপারই না। এখন আপনাদের যেই কাজটা করা লাগবে, গতদিনও আমি বলছিলাম, বাবা ফার্স্ট টাইম পড়তেছেন, কঠিন মনে হইতেছে, ঠিক আছে? আচ্ছা ফেসবুকের কমেন্টগুলো আসতেছে না, চিন্তা করেন। হ্যাঁ, আমাকে বারবার ওই যে সেটিংসে গিয়ে চেঞ্জ করে ফলোয়ার দিতে হচ্ছে, দিয়ে চেঞ্জ করে আবার এরপরে ডিফল্ট দিতে হইতেছে। আয়শা ইসলাম, স্যার প্র্যাকটিস শিট দিয়ে। আয়শা বাবা, আমি তো ওই যে বললাম না, খুব দৌড়ে আছি, বুঝছেন? আমরা খুব দৌড়ের উপর আছি, তো আমি কালকে না পারলেও পরশু দিনের মধ্যে আপনাদেরকে একবার এই পর্যন্ত যতগুলো পড়াইছি এবং পড়াবো যেগুলো, এগুলো সব প্র্যাকটিস শিট দিয়ে দেবো বাবা। 2-1 দিন দেরি হলে রাগ করে না আমার সাথে, ঠিক আছে? একটু ঝামেলায় আছি আর কি। স্যার আপনার বইয়ে কি গ্রামার থাকবে? আমার বইয়ে গ্রামার থাকবে, ট্রান্সলেশন থাকবে, সব থাকবে, ওয়েট করেন 2-2.5 মাস আর কি। আচ্ছা ভালো থাকেন। আপাতত আপনারা এমপিভিএন এর যে বইগুলো আছে, আমি তো বানাবো জাস্ট মৌলিক বই। হ্যাঁ, আমারটা জবের বই বানাবো না, বাট জবের 100% কাভার হবে, বুঝতে পারছেন? এমপিভিএন এর যে বইগুলো, এগুলো ভালো, খারাপ না, পড়তে পারেন। আপনার কাছে যদি এমপিভিএন বই না নিয়ে আপনি ধরে নেন মাস্টার কিনে ফেলছেন, মাস্টার পড়েন। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম কিনছেন, হ্যাঁ, কবি আল নূর ভাইয়ের বই কিনছেন, যেটা কিনছেন আপনি সেটা পড়েন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে ভালো থাকেন। আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ বাঁচা রাখলে সম্ভবত তো মনে হয় কালকে আবার আপনাদের সাথে ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ। আপকামিং যে ক্লাসগুলো দেখবেন অনেক মজার হবে আর কি। আপনাদের সাথে আমি বোকামি করছি কি জানেন, প্রথম ক্লাসে সেন্টেন্স কারেকশন নিয়েছিলাম, এই জন্য ভাবছেন যে সালাম মালটা কি পড়াইলো, কিচ্ছু বুঝি না, বুঝতে পারছেন তো বাবা? তো সেন্টেন্স কারেকশনটা আমি কেন নিয়েছিলাম, যে সবাই যেহেতু সব টপিক থেকে অল্প অল্প করে নিব। যাক, ওকে, ভালো থাকেন তাহলে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা হবে। আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।